হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ আপনাদের অনেকগুলো শেষ ক্লাসের মধ্যে আজকেও একটা শেষ ক্লাস। কি শেষ ক্লাস? আজকে হচ্ছে তরঙ্গ চ্যাপ্টারের শেষ ক্লাস, 10 নাম্বার ক্লাস, LM10, তাই না? লাস্ট ম্যাচ 10। সো আমার সাথে যারা যারা জয়েন করছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো তরঙ্গ চ্যাপ্টারটা একটা বড় চ্যাপ্টার ছিল এবং আপনারাই হচ্ছে কয়েক বছর পর প্রথম ব্যাচ যারা কিনা এই পুরো চ্যাপ্টারটা, তরঙ্গের পুরো চ্যাপ্টারটা হচ্ছে মানে ফুললি পড়ছেন। কারণ এর আগের কয়েক বছর ধরে শর্ট সিলেবাস ছিল। তো শর্ট সিলেবাসে আমরা তরঙ্গ চ্যাপ্টারটা পড়া লাগতো না। গত বছর যারা ছিল অর্থাৎ এইচএসসি 25 ব্যাচ ওদেরকে তরঙ্গ চ্যাপ্টারটা পড়ানো হয়েছিল। মোস্ট প্রবাবলি আমিই নিছিলাম। তবে ওইটা 4টা কি 5টা ক্লাস আমার এক্সাক্টলি খেয়াল নেই। খুব অল্প শর্টের মধ্যে শেষ করা হয়েছিল। বাট আপনাদেরকে তরঙ্গ চ্যাপ্টারটা একেবারে ডিটেইলসে মানে যতটুক সম্ভব চেষ্টা করছি পড়ানোর এবং পড়াতে পড়াতে আজকে হচ্ছে আমরা শেষ ক্লাস, তরঙ্গের শেষ ক্লাসটা যেটা কিনা অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাস। সেই ক্লাসে আপনাকে ওয়েলকাম করতেছি। অনেকে সালাম জানাইছেন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। এই যে আমার সাথে সবসময় হচ্ছে যুক্ত থাকে, ওকে আমি হচ্ছে অনেক দোয়া করি। ও যেমন হচ্ছে যে বলছে নাইজেরিয়া থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছে। আমি দোয়া করি আপনি যেন নাইজেরিয়াতেই থাকেন, নাইজেরিয়াতে সুখে শান্তিতে বসবাস করেন এবং আপনার জীবনসঙ্গী যেন নাইজেরিয়া থেকেই আল্লাহ পাক ব্যবস্থা করে দেন। এই দোয়া আপনাকে মন থেকে ভাইয়া করে দিলাম। কারণ স্বদেশী মানুষদের প্রতি তো মানুষের ভালোবাসা থাকে অন্যরকম। তো আচ্ছা ঠিক আছে। ওকে, ডপলার ইফেক্ট নিয়ে আপনাদের অনেকের কমেন্ট ছিল। ডপলার ইফেক্ট নিয়ে ভাইয়া একটা আলাদা ভিডিও বানাবো, কারণ আমি চিন্তা করে দেখছি ডপলার ইফেক্টের কিছু বিষয় আছে। একটা হচ্ছে ডপলার ইফেক্টের যা সূত্র বুঝায় অঙ্ক করা, সেটা 10-15 মিনিটের ব্যাপার। বাট ডপলার ইফেক্টের সূত্রটা কি, কোথা থেকে আসলো, এটার ভিতরে থিওরিটা পড়ায় যদি ম্যাথে যাই, ইট উইল টেক মোর দ্যান 1 আওয়ার। অ্যান্ড আমাদের এই সময় আসলে 1 ঘন্টার বেশি যেহেতু আমরা স্লট পাচ্ছি না, পরে ক্লাস থাকে। তো আমি চিন্তা করছি এটা ফুল একটা রেকর্ড করব এবং রেকর্ডটা ইনশাল্লাহ আগামী উইকের মধ্যে আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ আগামী শনিবার রবিবারের মধ্যে ইনশাল্লাহ আপনারা আপনাদের অ্যাপের মধ্যে ভৌত আলো বিজ্ঞান বলছি, তরঙ্গের ডপলার ইফেক্টের একটা সুন্দর গোছানো একটা ফুল ভিডিও আপনাদের অ্যাপের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এটা ভাইয়া কথা দিলাম। ওকে, তো আচ্ছা ভাইয়া এসএসসি তে আচ্ছা সমস্যা নেই, আমরা সামনে গাইডলাইন সেশন গুলোতে আপনাদের আরো অনেক অনেক কোশ্চেনের অ্যান্সার দিব। আজকে তাহলে শুরু করি। আজকে শুরুতে যেটা আছে আমাদের অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাস। তো অ্যাডভান্স প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, একটা কনফিউশন ফার্স্টে দূর করি। আপনাদের মনে এই জিনিসটা অনেকেরই ধারণা থাকতে পারে যে ভাইয়া আমরা যখন ম্যাথ করতাম নিউটন মেকানিক্সে বা হচ্ছে ভেক্টরে, তখন তো অনেক ম্যাথ ছিল। তরঙ্গ চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যেই চ্যাপ্টারটায় থিওরি অনেক কিন্তু ম্যাথসের টাইপ ভ্যারিয়েশন কম। মানে এখানে আপনার ম্যাথ যে খুব বেশি ঘুরাই দিবে এমন না। যেগুলো দেওয়ার মতো এগুলার ম্যাক্সিমাম জিনিস অলরেডি ক্লাসে ভাইয়া দেখায় ফেলছে, এমনকি বুয়েট কুয়েটে আসা অঙ্ক করায় ফেলছে। তো আজকে জাস্ট ভাইয়া চেষ্টা করব আহ কিছু ডিফারেন্ট জিনিস দেখানোর অবশ্যই, বাট অনেক জিনিসই আপনারা করে ফেলছেন। তো আজকের ক্লাসে যদি নাও করেন তাও আপনাদের একাডেমিক বোর্ড পরীক্ষা, অ্যাডমিশন পরীক্ষা দিতে কোনো সমস্যা হবে না। আর ভাইয়া চেষ্টা করবো আজকের ক্লাসে আপনাকে আরো কিছু ভালো জিনিস দেখানোর, যেন আপনাদের দক্ষতাটা, আপনাদের এফিসিয়েন্সিটা আরেকটু বৃদ্ধি পায়। ঠিক আছে? ওকে। ভাইয়া এই প্রথম লাইভ ক্লাসে আসলাম, সোহাগ সোহাগ হোসেন বলছে। ধন্যবাদ আপনাকে, লাইভ ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি ভাইয়া। আর কেউ কি আমাকে কষ্ট করে বলতে পারবেন আমরা এর আগে কয়টা ম্যাথ করছিলাম সোফার, মানে পি 30 বা 27 কতটুকু করছিলাম? কেউ যদি বলতে পারেন ভাইয়া খুশি হব। আমরা প্রথমে যে ম্যাথটা করব, হ্যাঁ এই হচ্ছে সেই ম্যাথটা। তো আমরা হচ্ছে প্রথমে এই ম্যাথটা দিয়ে শুরু করব। আমি লিখে দিলাম, এটা হচ্ছে পি সামথিং হবে, আমি মনে নাই পি আসলে কত পর্যন্ত করানো হয়েছিল। P31 পর্যন্ত করানো হয়েছিল আমাকে বলছে। তো আমি 32 চিন্তা করি এটা। তো দিস ইজ P32। ওকে, সো আমাদেরকে একটা অঙ্ক দেওয়া আছে। এসএসসি তে 4.78 পাইছি, এইচএসসি তে কি পাইলে বুয়েটে পরীক্ষা দিতে পারবো? কমন প্রশ্ন। আপনি এইচএসসি তে গোল্ডেন পাইলে বুয়েটে পরীক্ষা দিতে পারবেন। তবে হ্যাঁ, যদি অনেক মানুষ গোল্ডেন পায় ইন দ্যাট কেস পিসিএম এ একটা ভালো মার্কস থাকা লাগে। কখনো কখনো দেখা যায় পিসিএম এ 540 চায় 600-র মধ্যে, কখনো 550। তো আপনি চেষ্টা করবেন ইন্টারে অ্যাজ ফার অ্যাজ পসিবল আপনি হচ্ছে যতটুকু সম্ভব বেস্ট আপনার আউটপুটটা দেওয়ার এবং হচ্ছে যে মানে বেস্ট ইনপুট দিয়ে আপনার বেস্ট আউটপুটটা নিয়ে আসার, যেন আপনার ইন্টারে গোল্ডেন তো থাকবেই, সাথে পিসিএম এর জন্য একটা ভালো মার্কস, ফিজিক্যাল কেমিস্ট্রিতে ভালো মার্কস থাকে। অনেকে কমেন্ট করে প্রতিবাদ করছে যে না ভাই এটা 32 হবে না, এটা 31 হবে। সো থ্যাংক ইউ, অনেকে জানাইছেন, আমার মনের কনফিউশন দূর হইলো। তাহলে আমরা শুরু করি, আমরা কথা বলবো না, আমরা শুরু করতেছি। প্রথমে দেখেন বলছে এইটা একটা তার, এই তারের দৈর্ঘ্যটা দিয়ে দিচ্ছে দেখেন 0.8 মিটার। বলছে তারটির মধ্যবিন্দু থেকে তারটিকে তারটির মধ্যবিন্দু
2 মিলিমিটার উপরে টেনে ছেড়ে দেওয়া হলে, মধ্যবিন্দু থেকে না, মধ্যবিন্দু 2 মিলিমিটার উপরে তুলে ছেড়ে দেওয়া হলে মূল সুর উৎপন্ন হলো। তারপর জিজ্ঞেস করছে তরঙ্গের বেগ কত। খেয়াল করে দেখেন এখানে কিন্তু ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে বলতে পারি কি, গিভেন কি কি দেওয়া আছে, আমার সুতার দৈর্ঘ্যটা দেওয়া আছে। সুতার দৈর্ঘ্যটা কত? 0.8 মিটার। তারপরে আপনাকে ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে, দেখেন ফ্রিকোয়েন্সি বলা আছে 40 হার্জ। এখন দেখেন আপনি যদি মধ্যবিন্দুকে টেনে ছেড়ে দেন তাহলে আসলে কিরকম হইলো, এইভাবে সিস্টেমটা তৈরি হয়েছে। তাহলে এইটুকু জায়গার মধ্যে কি পুরো একটা তরঙ্গ দৈর্ঘ্য আসছে? অ্যান্সার হচ্ছে না, একটা তরঙ্গের হাফ আসছে। কারণ আমরা জানি একটা তরঙ্গ দৈর্ঘ্য যদি আমরা চিন্তা করি তখন কিরকম হয়, এইভাবে আসে, তাই না? এইভাবে আসে। সো আমাদের এইখানে আমাদের যেই চিত্রটা দেওয়া আছে সেই চিত্র অনুযায়ী আমাদের কতটুকু আসছে, এইটুকু। তাহলে আমাদের পুরাটা যদি আমার ল্যামডা হয় তাহলে এখানে আসলে কতটুকু আসছে, λ/2। তাহলে আমি এইখান থেকে বলতে পারবো যে আমার λ/2 ইজ ইকুয়ালস টু এল, সেটা হচ্ছে 0.8 মিটার। দ্যাট মিনস আমার শুধু ল্যামডা যদি চিন্তা করি তাহলে 2L, দ্যাট মিনস 1.6 মিটার। এখন আমি জানি অনেকের মনে কোশ্চেন করবে, ভাইয়া 1.6 কোত্থেকে আসলো? হ্যাঁ, কারণ 0.8 কে 2 দিয়ে গুণ করলে যে 1.6 হয়, এইটা কিন্তু ভাইয়া সবাই পারে না। হ্যাঁ, এটা খুব অল্প কিছু মানুষ ধরতে পারে। খুব স্পেশাল, অসাধারণ ক্ষমতা সম্পন্ন যা মানুষ আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে, তারা ধরতে পারে যে 0.8 কে 2 দ্বারা গুণ করলে 1.6 হয়। তা আপনি যদি সেই অসাধারণ ব্যক্তি হয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ঠিক আছে? ওকে ভাই, আজকে আমার বার্থডে, প্রে ফর মি, তার জন্য দোয়া রইলো। ওকে ওকে ওকে। আমি পারি তাই আমি লিজেন্ড। ওকে, তো আমরা এইটুকু করে ফেললাম। হ্যাঁ, তারপর এখন আমাদের কি আছে দেখেন, এখন আমাদের লাগবে যেটা ভি। ভি ইকুয়ালস টু কি, এফ ল্যামডা। এফ আমাদের কত দেওয়া ছিল, 40। ল্যামডা আমরা কত বের করলাম, 1.6। 416 দ্যাট মিনস বুঝাই যায় এখানে 64 মিটার পার সেকেন্ড হবে। আর কেউ যদি আমার মতো লিজেন্ড না হয়ে থাকেন তাহলে আপনি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারেন। তখন আপনি বুঝবেন যে লিজেন্ডরা যা বলে তা আসলে হয়ে যায়, ক্যালকুলেটর লাগে না। হ্যাঁ, এই যে অনেকে বলে ফেলছে 64 হবে অ্যান্সার। ঠিক আছে, ডান ডান। তাহলে আমরা পুরো অঙ্কটা কি পাইলাম, যে একটা তার, এই তারটা দেওয়া আছে, এখানে কত ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে সেটা দেওয়া আছে, তারের দৈর্ঘ্য দেওয়া আছে, তারটার মধ্যবিন্দুকে টেনে ছেড়ে দিছি, তার মানে কি এইভাবে হচ্ছে কাঁপতেছে তারটা। তাহলে আমরা ফুল তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক হচ্ছে এই তারের মধ্যে পাইছি, তাই না? অর্ধেক হচ্ছে এই তারের মধ্যে পাইছি। তাহলে এখান থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা বের করে নিয়ে আসছি। তরঙ্গ বেগ বের করতে বলছে, আমরা জানি ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। সো এখান থেকে এফ বের করছি, ল্যামডা বের করছি, বসাই দিছি, গুণ করে 64 চলে আসছে। ঠিক আছে, ওকে। আমার সাথে আরেকজন লিজেন্ড যুক্ত হয়েছে, যারা 2384। এটা কোন অধ্যায় আমি নিউ? অস্থির অস্থির, যেমন টাইপিং তেমন কমেন্ট, হ্যাঁ তেমন কোড 2384, অস্থির। এইটা ভাইয়া আমাদের ফিজিক্স বইয়ের রুট 81 নাম্বার অধ্যায়। হ্যাঁ, এই অধ্যায়টা হচ্ছে মানব জীবনের সাংসারিক সমস্যা কিভাবে সমাধান করতে হয় সেটা হচ্ছে এই চ্যাপ্টারে ডিসকাস করে। আমরা একটা সাংসারিক সমস্যা, হ্যাঁ, ওই সমস্যাটা সমাধান করলাম। ঠিক আছে, আমি তো নিউ, আজকে আপনাকে আর কিভাবে বলবো। ওকে, তাহলে আমাদের এটা ডান, 31 নাম্বার ডান। এবার হচ্ছে আমরা 32 নাম্বারে যাব। 32 নাম্বারে আমি এই কোশ্চেনে ভুল, আচ্ছা ঠিক আছে, সমস্যা। তো 32 নাম্বারে আমাদেরকে যেটা করছে, একটা তরঙ্গের ইকুয়েশন দেওয়া আছে 32। 32 নাম্বার যে অঙ্কটা বলতেছে একটি স্থির তরঙ্গের সমীকরণ দেওয়া, 8 সাইন সামথিং কস সামথিং এক্স এবং ওয়াই সেন্টিমিটারে, টাইম হচ্ছে সেকেন্ডে। যে দুটি তরঙ্গের মিলিত ক্রিয়ায় স্থির তরঙ্গটি উৎপন্ন হয়েছে তাদের বিস্তার, কম্পাঙ্ক এবং বেগ এগুলো বের করতে হবে। এই হচ্ছে আমার প্রশ্ন। আচ্ছা, তো আমরা আমরা যদি কাজ করি, আচ্ছা ভাই, আমি 2 দিন ইকুয়ালস টু 3 দিন ইকুয়েশন ফলো করতেছি, আলহামদুলিল্লাহ। তো হিরোল, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, আহ অপমান কিভাবে করতে হয় আপনার কাছ থেকে শিখতে চাই। আমি অপমান টিচার, আমি অপমান শিক্ষা দেব? কি বললাম এটা? না, হলো না ভাইয়া। বলবেন যে কিভাবে মানুষকে রোস্ট করতে হয় সেটা শিখাই আমি, রোস্টিং টিচার, তাহলে না একটা আমার হইলো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে দেখেন, ওয়াই দেওয়া, সেটা হচ্ছে 8
সাইন পাই এক্স ডিভাইডেড বাই 6 আর হচ্ছে কস 64 পাই টি, এই একটা ইকুয়েশন। এখন একটা ইকুয়েশনে যদি আপনার সাইন কস বা সাইন সাইন বা কস কস এরকম দুইটা যদি ছিল, আগেরটা 2 নাম্বার ছিল, আগেরটা 2 নাম্বারও ছিল, 0.2 মিটারে তারটি সরণ কত হবে? কোনো সমস্যা নাই। 0.2 মিটারে তারটি সরণ কত সেটা যদি বের করতে হয়, যদিও ইম্পর্টেন্ট কোশ্চেন না, দাঁড়ান স্পেস বের করে নি। সো এখানে কোশ্চেনটা একটু ভুল আছে, এটা সরণ না, এটা হচ্ছে বিস্তার, মানে সর্বোচ্চ সরণ বোঝাবে। তো টিচার হইতে হবে এমন যে আপনি কোশ্চেনে ভুল থাকলে কোশ্চেন দেখার সাথে সাথে বুঝে যাবেন যে এটা কোশ্চেনই ভুল, কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম সময় কোশ্চেন ভুল থাকে। এক্স ইকুয়ালস টু 0.2 মিটার, খেয়াল করে দেখেন এই টোটালটুকু 0.8, তাহলে এইটা 0.4, ঠিক তার মাঝখানে এটা হচ্ছে 0.2 মিটার। এই জায়গায় যে কাঁপতেছে, ধরেন এখান থেকে এইখান পর্যন্ত এইটুকু রেঞ্জে কাঁপতেছে, বিস্তার কতটুকু হবে? এইটুকু। এই বিস্তারটুকু কত হবে সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? এখন আমরা কিভাবে বের করব? বের করার সিস্টেম হচ্ছে, আপনার দেখেন এইখানে তো দুইটা মিলে কি একটা স্থির তরঙ্গ তৈরি হবে, দুইটা মিলে একটা স্থির তরঙ্গ তৈরি হবে। স্থির তরঙ্গের বিস্তারের ইকুয়েশন কি আসে মনে আছে? 2a sin 2 পাই বাই ল্যামডা ইনটু এক্স, এইরকম চলে আসে, কারণ এটা প্রতিফলিত স্থির তরঙ্গ তৈরি হবে। একটা তরঙ্গ সামনে যাচ্ছে, যে আবার প্রতিফলিত হয়ে ফেরত আসতেছে, তো প্রতিফলিত স্থির তরঙ্গে বিস্তারের সমীকরণ হয় এইরকম। এখন দেখেন 2a, এ কি কোশ্চেনে দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে, কারণ বলছিল দেখেন মধ্যবিন্দুটাকে এত মিটার উপরে টানা হয়েছে, তার মানে সর্বোচ্চ এই জায়গাটা, এটা দেওয়া আছে আমাকে 2 মিলিমিটার। তো আমি এইটা ম্যাচ যেন না করে এই জন্য এটাকে ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করব। তাহলে আমার এখানে হচ্ছে 2 ইন্টু এ, কত? 2 মিলিমিটার। আচ্ছা, সাইন 2 পাই বাই ল্যামডা, ল্যামডা আমরা বের করছিলাম কত? এই যে 1.6, আর এক্সটা আমাদের কত দেওয়া? 0.2। এখান থেকে আমাদের অ্যান্সারটা যেটা আসবে মিলিমিটারে, কেন? কারণ স্মল এটা ছিল মিলিমিটারে। তাহলে 4 সাইন, আমাদের এটা যদি কাটাকাটি করি তাহলে কাটাকাটি করবো সুন্দর কালার দিয়ে, তাই না? কাটাকাটি করলে 8, এটা কাটাকাটি করলে 4, পাই বাই 4, সাইন পাই বাই 4, যদি সাইন পাই বাই 4 নিই তার মানে কত? সাইন পাই বাই 4 মানে 1/√2, 1/√2, তার মানে 4 ডিভাইডেড বাই √2, দ্যাট মিনস হচ্ছে আমাদের 2√2, জায়গায় তো নেই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আলটিমেটলি আমাদের এ সমান চলে আসতেছে 4 ইন্টু 1/√2, দ্যাট মিনস 2√2 মিলিমিটার। ঠিক আছে, আমরা এটা কোথায় বের করলাম? এক্স ইকুয়ালস টু 0.2 মিটার, এই জায়গায় আমরা বিস্তার বের করলাম। ঠিক আছে, আমাকে একজন বলছে কজ হবে না, এটা কজ হবে না। কেন কজ হবে না? আমাদের যে সূত্র আছে 2a cos 2 পাই বাই ল্যামডা এক্স, এটাও আছে, 2a sin 2 পাই বাই ল্যামডা এক্স, এটাও আছে। কোন ক্ষেত্রে কোনটা হবে? যদি দুই দিক থেকে দুইটা তরঙ্গ এসে ওভারল্যাপ করে স্থির তরঙ্গ তৈরি হয়, ইন দ্যাট কেস 2a cos 2 পাই বাই ল্যামডা এক্স হয়। আর যদি একটা তরঙ্গ যায়, ওইটাই ধাক্কা খেয়ে ফেরত আসে, মানে যেটা যাচ্ছে সেটাই ধাক্কা খেয়ে ফেরত এসে ওভারল্যাপ করে বা সুপার ইম্পোজড হয়ে তারপর স্থির তরঙ্গ যদি ফর্ম হয়, ইন দ্যাট কেস 2a cos না সাইন হবে। তো এখান থেকে তো আমি আলাদা একটা তরঙ্গ পাঠাচ্ছিলাম না, বরং এই তরঙ্গটাই যে রিফ্লেক্ট করে এখানে কাপাকাপি করতেছে, দ্যাট মিনস এটা প্রতিফলিত স্থির তরঙ্গ। তো ওই ক্ষেত্রে সাইন 2 পাই বাই ল্যামডা এক্স হয়, নট কস। সো এই জন্য আমরা সাইন ইউজ করছি। এবার কি ক্লিয়ার? আমাকে একটা কমেন্ট করছে এক্স এর মান মিটারে, হ্যাঁ এক্স এর মান মিটারে, এখানেও 1.6 মিটারে, এটাও 0.2 মিটারে, মিটার মিটার কাটাকাটি যে আমার এখানে ভিতরে সমস্যা নেই, কিন্তু এই এটা ছিল হচ্ছে কিসে দেখেন, এটা ছিল হচ্ছে মিলিমিটারে, এত মিলিমিটার উপরে টেনে ছেড়ে দিছে।
এই কারণে আমার অ্যান্সারটা যেটা আসবে, অ্যান্সারটা হচ্ছে অবশ্যই মিলিমিটারে আসবে। ঠিক আছে? ভাইয়া কস দিলে কি হবে না? এখানে কস দিলে হবে না। কেন হবে না? সেটা কিন্তু ভাইয়া ব্যাখ্যা করছি। কিন্তু আপনি যদি দিয়ে দেন, কস দেন, অ্যান্সার মিলে যাবে। যেহেতু 45 ডিগ্রি আসছে, π/4 মানে 45 ডিগ্রি। তো অ্যান্সার মিলে যাবে। বাট কস দেওয়া উচিত না। আজকে আমাকে বলে অনেক হাসি খুশি লাগতেছে। আমি আজকে একটু খুশি। কেন খুশি সেটা একটু বলি। নরমালি যেটা হয় আমার ৭টার দিকে যে ক্লাসগুলো থাকে ওয়ার্কিং ডেতে, সেটা যেটা হয় আমি ধরেন অফিস থেকে এসে জাস্ট ব্যাগটা রেখে নাস্তাটা খেয়ে আমার কফি খেয়ে ক্লাসে ঢুকলে খুব ভাল লাগে আরকি। শরীরটা ভাল লাগে মানে মাথাটা ফ্রেশ লাগে। তো কফি কোনদিন শেষ করতে পারি না। অর্ধেক কফি খেতে ৭টা বেজে যায়, দৌড় দিয়ে চলে আসি। ড্রেসটা চেঞ্জ করে হচ্ছে ক্লাসে দাঁড়ায় যাই। আজকে কফিটা শেষ করতে পারছি। তো এজন্য ফ্রেশ লাগতেছে। এজন্য মন ভালো। ঠিক আছে? ওকে। আচ্ছা। ওকে। তাহলে আমরা এইটুকু ডান, এইটুকু ক্লিয়ার? ওকে। ডান, ক্লিয়ার। তাহলে আমরা ৩১ নাম্বার প্রবলেম শেষ করে ফেলছি। এবার আমরা ৩২ এ যাই। ৩২ টা হচ্ছে ৩২ নাম্বারে আমাদের একটা ইকুয়েশন দেওয়া ছিল, একটা স্থির তরঙ্গের সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে? এখন যেই দুইটা তরঙ্গের মিলিত ক্রিয়ায় স্থির তরঙ্গটা তৈরি হয়েছে, সেই দুইটা তরঙ্গ আমাকে কি নির্ণয় করতে হবে। এইটা হচ্ছে বের করতে হবে। বা ওইটাও আসলে বের করা লাগবে না। কি বের করা লাগবে? তাদের বিস্তার মানে বিস্তার কত করে ছিল, তাদের ফ্রিকোয়েন্সি কত করে ছিল এবং তরঙ্গগুলোর বেগ কত করে ছিল, এটা নির্ণয় করতে হবে। আমাকে যদি বলতো দুইটা তরঙ্গের আলাদা ইকুয়েশন বের করতে, তাও হচ্ছে আমরা করে ফেলতে পারতাম। ঠিক আছে? অনেকক্ষণ ধরে হচ্ছে আমি একজনের কমেন্ট দেখতেছি। ওকে, এই তো ডান। হ্যাঁ, মাঝে মাউস একটু ক্লিক করা লাগে। হ্যাঁ, নয় আপনাদের কিছু দুষ্ট বন্ধু আছে, অনেক দুষ্টামি করে আর কি। তো ঠিক আছে, আমরা তাহলে এইটুকু করে ফেললাম। আমাদের ইকুয়েশন দেওয়া থাকে, যে কোনো ইকুয়েশনে যখন আমরা দেখবো সাইন এবং কস বা সাইন সাইন মানে দুইটা ত্রিকোণমিতিক টার্ম গুণাকারে আছে, তখন দুইটার মধ্যেই যদি টাইম থাকে তাহলে আমরা বুঝবো এটা বিট তৈরি হয়েছে। কিন্তু এখানে দেখেন খেয়াল করে, একটার মধ্যে দেওয়া আছে টি, আরেকটার মধ্যে দেওয়া আছে এক্স। যদি একটার মধ্যে টি থাকে, একটা হচ্ছে এক্স থাকে, তাহলে আমরা কি বুঝবো যে এইটা আসলে আমাদের স্থির তরঙ্গ। এখন যদি এটা একটা কজ মানে কজের ভিতরে যদি এক্স থাকতো তাহলে নর্মাল স্থির তরঙ্গ, কিন্তু আমার সাইনের ভিতরে এক্স আছে, দ্যাট মিন্স কি প্রতিফলিত স্থির তরঙ্গ। এখন প্রতিফলিত স্থির তরঙ্গের ইকুয়েশনটা নর্মালি কি হয়? 2a সাইন 2π/λ এক্স কস 2π/λ vt, এইটা হয় নর্মাল ইকুয়েশন। এখন আমরা যদি একটু কম্পেয়ার করি, এখান থেকে আমরা যদি একটু কম্পেয়ার করি তাহলে দেখেন কি পাচ্ছি। এই যে π/6 এটার জায়গায় কি থাকার কথা? 2π/λ। 2π/λ জায়গায় আমার আছে π/6। এইটা একটা ইস্যু। আর সেকেন্ডলি হচ্ছে আরেকটা জিনিস যেটা আমার কাছে আছে, সেটা হচ্ছে 2π/λ ইন্টু ভিটি, এটার পরিবর্তে আছে হচ্ছে 64 পাই। তাহলে এই দুইটা জায়গা থেকে আমরা অনেকগুলো কাজ করে ফেলতে পারবো। দেখি আমরা কি করতে পারি। প্রথমত দেখেন এই জায়গায় আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কিছু কাটাকাটি, পাই কাটাকাটি করতে পারি। তাহলে এখান থেকে চলে আসবে ল্যামডা ইজ ইকুয়ালস টু 12 এবং দেখেন সবকিছুই সেন্টিমিটারে দেওয়া, সো এটা আসবে সেন্টিমিটারে। তাহলে একটা জিনিস আমি পেয়ে গেলাম, ডান। এবার আমার কি লাগবে? এবার হচ্ছে 2π/λ ভিটি, আমি একটা টিটা এক্সট্রা দিয়ে দিছি কারণ টি তো এখানে গুণাকারে আছেই। এখন দেখেন 2π/λ এটা কত বের করছিলাম? π/6। তো আমি এটার পরিবর্তে বলতে পারি π/6 ইন্টু ভি ইজ ইকুয়ালস টু 64 পাই। এখন একটু খেয়াল করি আমরা, এই পাই কাটা, তাহলে আমাদের থাকলো কি? থাকলো হচ্ছে v is equals to 64 multiplied by 6, 64 ইন্টু 6। তাহলে কত আসে দেখি? 384। তাহলে আমরা বেগ, আমার এখানে একটা ছোট্ট ভুল হয়েছে। ভুলটা কি বলেন তো? এটা কি মিটার পার সেকেন্ডে আসবে? অ্যান্সার হচ্ছে না, এটা আসবে হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ডে। অ্যান্সারটা আসবে সেন্টিমিটার পার সেকেন্ডে। কেন করলাম এটা? কারণ হচ্ছে আমাকে বলছে হচ্ছে এক্স এবং ওয়াই সবগুলো হচ্ছে সেন্টিমিটারে দেওয়া, এই কারণে। ঠিক আছে, 384 আসছে।
তাহলে আমাদের 2π/λ, এটা যেহেতু আমার সেন্টিমিটারে, দ্যাট মিনস ওইটাও সেন্টিমিটার আসা উচিত। হ্যাঁ, ঠিক আছে। সো আমরা এইটুকু করে ফেললাম, এবং আর কি চাইছে আমাদের? বিস্তার চাইছে, কম্পাঙ্ক চাইছে। সো আমাকে যদি কম্পাঙ্ক বের করতে বলে, কম্পাঙ্ক আমরা কিভাবে বের করব? v = f ল্যামডা। তাহলে 384 f ইন্টু ল্যামডা কত? ল্যামডা হচ্ছে 12। তাহলে এখান থেকে আমার কম্পাঙ্কটা বের হয়ে যাবে 384 ভাগ হচ্ছে 12, দ্যাট মিনস 32। আর বিস্তার যদি আমাকে বের করতে বলে, বিস্তার বের করবো কি হবে? যে 2 এর জায়গায় আছে 8, 2a এটার জায়গায় আছে 8, তার মানে এখান থেকে আমরা বলতে পারি 2a = 8, দ্যাট মিনস a = 4। কিসে হবে? দেখেন সবকিছু সেন্টিমিটারে দেওয়া, সো সেন্টিমিটার। তাহলে আমরা সোফার কি কি বের করলাম? আমরা আমাদের বের করলাম হচ্ছে বিস্তার কত, আমরা বের করলাম তরঙ্গ বেগ কত, আমরা বের করলাম ফ্রিকোয়েন্সি কত। ঠিক আছে। এখানে একটা কনফিউশন আপনাদের মনে থাকতে পারে, একটা কোশ্চেন আপনাদের কাছে আসতে পারে, ভাইয়া আমরা যখন নর্মাল প্রতিফলিত স্থির তরঙ্গ পড়ি তখন তো ইকুয়েশন একটা মাইনাস থাকে, তাই না? যে ভাইয়া -2a sin 2π/λ ax cos 2π/λ vt। তো এখানে তো ওরা মাইনাস দেয় নেই। সো মাইনাসটা কি, মানে বিস্তারের আগে মাইনাস দেওয়া বা না দেওয়া এটা আসলে খুব একটা ম্যাটার করে না। কারণ বিস্তার 5 মিটার বলা যে কথা, বিস্তার -5 মিটার বলা এক্স্যাক্টলি সেম কথা। কেন? কারণ হচ্ছে যে +5 মিটার বললে কি উপরে 5 মিটার যাবে তারপরে এরকম নিচে নামবে, এই কাহিনী ঘটবে। আর যদি -5 মিটার বলেন বিস্তার, তাহলে কি নিচ থেকে শুরু হয়ে মাঝখান হয়ে আবার উপরে 5 পর্যন্ত যাবে, তারপর একই জিনিস রিপিট করবে। সো আমরা প্লাস থেকে শুরু করি নাকি মাইনাস থেকে শুরু করি, ডাজন্ট ম্যাটার। ওকে। সালমান, আপনার কোশ্চেনের অ্যান্সার পাবেন, সমস্যা নেই, ভাইয়া দিয়ে দিব উপযুক্ত সময়। ওকে। আচ্ছা, সো তাহলে আমরা এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করি। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। ওকে। সো তাহলে এবার আমরা এর পরের ম্যাথে যাব। পরের ম্যাথটা হচ্ছে P33। সো P33, এই ম্যাথটা দেখেন খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। বলছে 24টি সুরশলাকা, 24টি সুশলাকা ক্রমবর্ধমান ফ্রিকোয়েন্সিতে সাজানো আছে। প্রতিটি সুশলাকা তার পরেরটির সাথে 4টা করে বিট তৈরি করে, এবং সর্বশেষ সুশলাকা প্রথম সুশলাকার অর্ধেক। মানে এটা বলতে বোঝানো হচ্ছে সর্বশেষ সুশলাকার কম্পাঙ্ক প্রথম সুশলাকার কম্পাঙ্কর অর্ধেক। প্রথম এবং সর্বশেষ সুশলাকার কম্পাঙ্ক কত? এই হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে। ওকে। পেইন আপেল 33 ডান। ওকে। ভাইয়া বুয়েট এক্সামে আপনার ব্রেইনটা ধার দিবেন না, এখন আর ধার নিলে লাভ হবে না। 2014-তে নিলে ভালো করতে পারতেন। এখন আমার ব্রেন হয়ে গেছে ভোতা। এখন ধরেন আমার ব্রেন নিলে কি হবে? আপনার ধরেন ফিজিক্সে আপনার টোটাল কয়টা, 40টা কোশ্চেন ফেস করতে হবে, তাই না? ফিজিক্সে 13টা, কেমিস্ট্রিতে 13টা, ম্যাথে 14টা। ধরেন ফিজিক্সে আপনি 13টাই পারলেন, ম্যাথে ধরেন 14টার মধ্যে 12-13টা পেয়ে যাবেন, কিন্তু কেমিস্ট্রিতে আপনি কিছুই পারবেন না। এখন শুভ ভাই এখন কেমিস্ট্রি একেবারে জিরো পারে, কিছুই পারে না। দ্যাটস ওয়াই আপনি যদি আমার ব্রেন ধার নিয়ে বুয়েট ভর্তি পরীক্ষা দেন, আপনি কিন্তু কেমিস্ট্রিতে ফেল করবেন, চান্স আসবে না। তবে ওই বছর যদি প্রশ্ন খুব কঠিন করে, যে ধরেন হচ্ছে যে 20টা পাইলেই চান্স হয়ে যায়, তখন ধরেন ফিজিক্স ম্যাথ তো আমি পারবো, তখন হচ্ছে ফিজিক্স ম্যাথ পারার কারণে মোটামুটি 25টার কাছাকাছি যদি হয়ে যায় ইনশাল্লাহ, তখন ধরেন আপনি বুয়েটে চান্স পাবেন না, খুব ভালোভাবে চান্সও পেয়ে যাবেন আর কি। ওকে। আচ্ছা, তো ঠিক আছে। হ্যাঁ হাকিম, অবশ্যই অবশ্যই পাবেন, কোনো সমস্যা নেই। আমরা সব সময় আপনাদেরকে ওয়েলকাম করি এই ব্যাপারে। তো 24টি সুশলাকা ক্রমবর্ধমান ফ্রিকোয়েন্সি সাজানো আছে। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন F1, F2, F3 এইভাবে প্রত্যেকটা যাচ্ছে। সো F1 এবং F2 এর মাঝে পার্থক্য হচ্ছে 4, F2 এবং F3 এর মধ্যে পার্থক্য হচ্ছে 4। কিভাবে বুঝলাম?
কারণ একটা এটার সাথে 4টা করে বিট তৈরি করে, তার মানে কি তাদের মাঝখানে ফ্রিকোয়েন্সি ব্যবধান হচ্ছে 4 করে। এরকম ভাবে যেতে 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 কয়টা আছে? টোটাল 24টা, তার মানে F24 পর্যন্ত আছে। এবার একটা কথা বলছে, F24 এটা আসলে কত? প্রথমটার সুষলাকার কম্পাঙ্কের অর্ধেক, দ্যাট মিনস F1/2, এই কথাটা বলে দিছে। এখন তাহলে চিন্তা করেন, বা আপনি তাহলে কি বলতে পারেন, F1 ইজ ইকুয়ালস টু 2 ইন্টু F24, এটা আপনি বলতে পারেন। এখন এইখান থেকে একটা জিনিস বুঝতে পারছেন, যত হচ্ছে আমি প্রথম থেকে যত আস্তে আস্তে সামনের দিকে যাব, আমার হচ্ছে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হতে থাকবে, প্রতিবারে 4 করে চেঞ্জ হবে। যেহেতু সর্বশেষটা হচ্ছে প্রথমটার অর্ধেক, তার মানে কি আস্তে আস্তে কমতেছিল। তার মানে ব্যাপারটা এরকম, দেখেন F2 যখন আমি বলবো সেটা কি F1-4, F3 যদি আমি বলি তাহলে কি F2-4, বা আপনি বলতে পারেন F1-4, দ্যাট মিনস কি F1-2 ইন্টু 4। আপনি যদি F4 নিতেন তাহলে কি হইতো? F1 এখন কি 2 ইন্টু 4 হইতো না? প্রথমে দেখেন F2 এর ক্ষেত্রে কি হয়েছে? 1 ইন্টু 4। F3 এর ক্ষেত্রে কি হয়েছে? 2 ইন্টু 4। তাহলে F4 এর ক্ষেত্রে কি হবে? F4 এর ক্ষেত্রে হবে হচ্ছে 3 ইন্টু 4। এভাবে যদি চলতে থাকে তাহলে একটা সময় যে, একটু স্পেস নিয়ে নিই, এইভাবে যদি চলতে থাকে তাহলে একটা সময় যে কি হবে? এভাবে যদি চলতে থাকে তখন F24 এর ক্ষেত্রে আমরা বলতে পারবো এটা হচ্ছে F1 মাইনাস কত ইন্টু 4 হবে? কে বলতে পারে এটা কত ইন্টু 4 হবে? ওকে, ওকে, বলে ফেলছে 23। সবার প্রথম বলছে মনে হয় এটা সাদিয়া। সাদিয়া বলছে, নুসরাত বলছে, সৈকত বলছে, ভেরি গুড। তাহলে আমরা দেখতেছি একটা থেকে আরেকটা ডিফারেন্স হচ্ছে 4, এবং এটা কমতেছে নাকি বাড়তেছে কিভাবে বুঝলাম? যেহেতু লাস্টেরটা প্রথমটার অর্ধেক, তার মানে আস্তে আস্তে কমতেছে। তাহলে এইটা হচ্ছে প্রথমটা থেকে 4 কম, এটা হচ্ছে 8 কম, মানে F2 হচ্ছে এখানে 1, F1-1 ইন্টু 4, F3 হচ্ছে F1-2 ইন্টু 4, F4 হচ্ছে F1-3 ইন্টু 4, এরকম করে যেতে যেতে F24 লিখতে পারি এইটা। তাহলে এই জিনিসটাই আসলে কার সমান বলছে? F1/2 এটা সমান। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমি ধরি তাহলে এখান থেকে কিন্তু আমি সলভ করে বের করে ফেলতে পারবো। দেখেন ভাইয়া, বের করি। আমরা এখান থেকে বলতে পারি যে ওই পাশে যদি নিয়ে আসি F1-F1/2 23 ইন্টু 4, বা F1/2 ইজ ইকুয়ালস টু 4-20-80 আর 3 92। তার মানে F1 কত আসবে? 92 দুগুণে 184 সম্ভবত, 8 দুগুণে 16, হ্যাঁ 184 হার্জ হওয়ার কথা। এটা হচ্ছে F1 আসবে। আর এটা যদি F1 চলে আসে তাহলে F2 কত হবে? F2 হচ্ছে F1/2, দ্যাট মিনস হচ্ছে 184/2, 184/2, দ্যাট মিনস F2 হচ্ছে 92 হার্জ। ওকে, তাহলে আমরা F1 কত, F2 কত, এগুলা কিন্তু বের করে ফেললাম। এইটাকে আমার সাথে ওয়াও, অনেকে বের করে ফেলছে। ভাইয়া কেন এক কম হইবে? এক না, এখানে 1 ইন্টু 4 কম হবে, কারণ একটা থেকে আরেকটার মাঝে 4 করে গ্যাপ। তো দ্বিতীয়টা প্রথমটার থেকে 4 পরিমাণ কম। 4 হার্জ যে কথা, 1 ইন্টু 4 হার্জ একই কথা। 3 নাম্বারটা 2 নাম্বার থেকে 4 পরিমাণ কম, মানে F2-4। আবার F2 এর মান কত? F1-4। তো F1-4 তার মানে কি F1-2 ইন্টু 4। একই রকম ভাবে F3 যদি নিতাম তাহলে 3 ইন্টু 4 আসতো, F4 নিতে 4 ইন্টু 4 আসতো। এভাবে যেতে যেতে F24 হচ্ছে F1-23 ইন্টু 4, কারণ 24 যত আমি সংখ্যা নিই 2 এর জায়গায় 1 আসছে, 3 এর জায়গায় 2 আসছে, 4 এর জায়গায় 3 আসছে। মার্ক করেন তাহলে দেখবেন মাথার মধ্যে ভালো করে গাঁথবে। দেখেন 2 এর জায়গায় 1 আসছে, 3 এর জায়গায় 2 আসছে, 4 এর জায়গায় 3 আসছে, তার মানে কি 24 এর জায়গায় 1 কম 23 আসবে। এবার আশা করি বুঝতে পারছেন। ও, একটা জিনিস আমি আপনার কনসেন্ট্রেশন চেক করতেছিলাম, এটা কত হবে? এটা হচ্ছে F24 হবে।
হ্যাঁ, এটা আমরা F24 হবে, F24টা বসায় ফেললাম। ঠিক আছে, তাহলে ডান। ওকে, ওকে, থ্যাংক ইউ। আমাকে করলি দাদু একটা সুন্দর কমেন্ট করছে। যেহেতু করলি দাদু আগে একটা আরো সুন্দর কমেন্ট করছিল, নাইজেরিয়া থেকে বলছে, না আমি তো দোয়াটা উঠাই নিলাম, নাইজেরিয়া থেকে না, আপনার জীবন সঙ্গী ধরলাম যে বা ইউরোপের কোন একটা দেশ থেকে হোক বা অ্যাটলিস্ট বাংলাদেশ থেকে হোক, হ্যাঁ, দোয়া রিভার্স করে দিলাম। ঠিক আছে, এগুলা কোন বইয়ের ম্যাথ? এগুলা কোনো একটা বইয়ের ম্যাথ, বইয়ের নাম কি আমিও জানি না। হ্যাঁ, আমি অনেক দিন ধরে ঘাটাঘাটি করতে করতে যা পাইছি সেটাই হচ্ছে আপনাদেরকে ডেলিভার করার চেষ্টা করছি। তো আমি আগে একটু দেখি এখানে ভালো ভালো কিছু আছে কিনা। এটা অলরেডি ডান, ডান ইন দা ক্লাস। আমরা এটা একটা স্পেশাল ম্যাথ, ওই যে 6টা বিট থাকে প্রথমে, একটু পরে মোম যুক্ত করে বা ঘষার পর আবারও 6টা বিট রিপিট হয়, স্পেশাল অঙ্ক বইয়েটা আসছিল। তো আমরা এটা ক্লাসে করছি, সো এটা আর লাগবে না। আচ্ছা, এইটাও ক্লাসে করছি, ডান, এটা হয়ে গেছে ক্লাসে, সো এটাও আর লাগবে না। এটাও হয়ে গেছে, সো এটাও লাগবে না। এটাও খুব একটা নেসারি না, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, এটা সহজ অঙ্ক, একেবারেই সহজ। আফির কাছে ভালো ভালো কিছু ম্যাথ দেখাবো, টেনশন নিয়েন না। এটা একটা ভালো ম্যাথ, স্পেশাল অঙ্ক, সবাই স্টার দিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে কত, পি 30 কত জানি, 30 কই গেল, 33 পর্যন্ত করছি, সো 34-এ আসলাম। P34, এটা চাইলে আপনারা স্টার দিয়ে রাখতে পারেন, খুব ভালো একটা ম্যাথ। ওকে, ওকে, সো অঙ্কটা কি বলতেছে, চিত্র অনুযায়ী একটি টানা তারের সাথে রো ঘনত্বের একটি বস্তু ঝুলানো আছে। এই যে একটা বস্তু, ও হচ্ছে কপি, মানে একটা দেয়ালের সাথে একটা সুতা ঝুলানো, সুতাটার এক পাশে কপিকল, কপিকলের দিয়ে সুতাটা নেমে একটা বস্তু ঝুলানো, যে বস্তুটার ঘনত্ব হচ্ছে রো। আচ্ছা, এবার বলছে এখন বস্তুটিকে রো ডাব্লিউ ঘনত্বে একটি পানি ভর্তি পানিতে ডুবানো হলো। অর্থাৎ একটু আগে বস্তুটা বাতাসে ঝুলন্ত অবস্থায় ছিল, এখন এটা একটা পানির পাত্রের মধ্যে ডুবন্ত অবস্থায় আছে। টানের ফলে মূল সুর উৎপন্ন হলে বস্তুর ঘনত্ব কত? আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করেন, এখানে কোশ্চেনটা চিত্রের সাথে রিলেট করেছে। প্রথম ক্ষেত্রে মূল সুর ছিল F1 এবং পরবর্তী ক্ষেত্রে মূল সুর হচ্ছে F2। ঠিক আছে, এটা হচ্ছে একটু মাথায় রাখতে হবে যে আমরা যখন বস্তু ঝুলানো আছে তখন হচ্ছে F1 ফ্রিকোয়েন্সি তৈরি হয়েছে, আর যখন পাত্রে ডুবানো হয়েছে তখন ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে F2 হয়েছে। এবার কোশ্চেন হচ্ছে, এই যে বস্তুটাকে ডুবানো ছিল বা এই যে বস্তুটা, এই বস্তুর ঘনত্বটা কত, অর্থাৎ রো ইজ ইকুয়ালস টু হোয়াট, এই হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, ভাইয়া অন্তর, ভাইয়ার অন্তরের কালার নেন। ওই কালারটা হচ্ছে আমি নিই কখন, যখন আমার বোর্ডে অনেকগুলো কালার ইউজ করা শেষ, আর কোনো কালার বাকি নাই, তখন আমি ওই কালারটা নিয়ে থাকি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা প্রশ্নটা একটু আরেকবার বলি। হ্যাঁ, মানে একটা দেয়ালের মতো আছে, এখানে একটা সুতা টান টান করে রাখা, অপর প্রান্তে একটা কপি কলের উপর দিয়ে সুতাটা যে এভাবে নিচে পড়ছে, নিচে একটা প্রান্তে হচ্ছে আপনার বস্তুটা ঝুলানো আছে। নর্মালি বস্তুটা বাতাসের মধ্যে এরকম ঝুলন্ত অবস্থায় ছিল, টান টান অবস্থায়। তখন এই সুতাটা কাঁপানো হইলে সুশলাকাটা এরকম, মানে সুতাটাকে এরকম টান দিয়ে ছেড়ে দিলে সুতাটা কাঁপতেছিল। সুতাটা যখন কাঁপতেছিল তখন F1 ফ্রিকোয়েন্সি তৈরি হয়েছিল। এখনো সেম ভাবেই কাঁপতেছে, কিন্তু জাস্ট করলো কি, এই বস্তুটার নিচে একটা পানির পাত্র এনে বস্তুটাকে এখন হচ্ছে পানির পাত্রের মধ্যে নিমজ্জিত করা অবস্থায় আছে। তো এই তরলের ঘনত্বটা হচ্ছে রো ডাব্লিউ দিয়ে দিতে। এখন এই বস্তুটাই তো আগে সুতাটাকে টান টান করে রাখতো, টোটাল কি তার ওজন দিয়ে টানতো। এখন যখন পানির ভিতর রাখবো তখন কি, ওর ওজনটা একটু কমে যাবে, ফলে টানটা একটু কমে যাবে। টান যদি কমে যায় তাহলে এই সুতাটা যে কাঁপতেছে, ওই কম্পনের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যাবে। সো F1 থেকে এটা চেঞ্জ হয়ে F2 হবে। প্রশ্ন কি, প্রশ্ন হচ্ছে যে এই যে এই বস্তুটা ছিল, এই বস্তুটা যে বস্তুটার কারণে টান টান হয়েছিল, ওই বস্তুটার ঘনত্বটা কত ছিল। ওকে, এখন আমরা জানি যে টানা তারে কম্পনের ক্ষেত্রে, টানা তারে কম্পনের ক্ষেত্রে মূল সুর, কেন মূল সুর বললাম, কারণ এখানে বলেই দিছে যে আমার মূল সুর তৈরি হচ্ছে। মূল সুরের সূত্র কি,
মূল সুরের সূত্র হচ্ছে এফ হচ্ছে 1/2L √T/μ। এল কি? এল হচ্ছে সুতার দৈর্ঘ্য, এল হচ্ছে সুতার দৈর্ঘ্য, টি হচ্ছে কত বলে টান টান হয়ে আছে সুতাটা, মিউ হচ্ছে একক দৈর্ঘ্যের ভর। তাহলে আমরা এখন বলতে পারি নাও প্রথম ক্ষেত্রে যখন ফ্রিকোয়েন্সিটা f1 ছিল সুতার দৈর্ঘ্য তো এরকমই ছিল টি, মিউটাও আগে যা ছিল পরে তা, কারণ সুতাটা যেহেতু চেঞ্জ করা হয়নি সুতার দৈর্ঘ্য সেম আছে, সুতার মিউটাও সেম আছে, মানে একক দৈর্ঘ্যে ভর। সুতা যদি সেম থাকে তাহলে সুতার দৈর্ঘ্য এবং মিউটা সেম থাকে, জাস্ট চেঞ্জ হয়েছে কি প্রথম ক্ষেত্রে এই যে টান বলটা ছিল, টান বলটা কার সমান ছিল? এই বস্তুটার ওজনের সমান ছিল, ঠিক আছে? এই বস্তুটা যে ওজন দিয়ে টান টান করে রাখছে ওইটার কারণে কিন্তু সুতার টান টিটা তৈরি হয়েছিল। এখন দেখেন এই ওজনের জায়গায় আমরা আসলে কি বলতে পারি? ওজন এম মানে কি? রো ইন্টু ভি, এর পরিবর্তে আমরা বলতে পারি রো ভি ইন্টু জি, কারণ বস্তুর ভর হচ্ছে ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে আমি এই জায়গায় বলতে পারি রো ভি জি, ঠিক আছে? তাহলে আমি টান বল টি এর জায়গায় এমজি বলতে পারি, এটাই হচ্ছে টান বল টি, বা এখান থেকে আমরা বলতে পারি এমটাকে ভেঙে রো ভি ইন্টু জি, সেটা করে ফেললাম। এখন দ্বিতীয় ক্ষেত্রে সেকেন্ড কেসে যদি আমি আসি, তখন যেটা হবে সুতা তো একই সুতা রয়ে গেছে, সো এল চেঞ্জ হবে না, একই সুতা যেহেতু রয়ে গেছে মিউটাও চেঞ্জ হবে না। চেঞ্জ কোথায় হবে? এই যে যেমন নাম তেমন কমেন্ট, উপা শামসু না বলছে কয়টা স্লাইড মিস হয়েছে? বেশি না, ব্লক ফ্রম চ্যাট এতটা স্লাইড মিস হয়েছে, ঠিক আছে? ওকে, অনেকগুলো কমেন্ট করেছেন তাই তো, ঠিক আছে, সুন্দর। তাহলে দেখেন এখন যখন বস্তুটা ঝুলে আছে, এই যে বস্তুটা যখন বর্তমানে ঝুলে আছে তখন বস্তুটার ওজন কি হবে? এই বস্তুটার নিচের দিকে তো একটা ওজন কাজ করতেছে এম জি, কিন্তু তরলের মধ্যে নিমজ্জিত অবস্থায় উপরের দিকে একটা প্লবতা বল কাজ করে, এটা হচ্ছে তরলের ঘনত্ব ইন্টু ভিজি, এটা হচ্ছে প্লবতা বল। তাহলে এই বস্তুটা যখন তরলের মধ্যে নিমজ্জিত থাকবে ওজন তো কাজ করতেছেই, কিন্তু তরল বস্তুটাকে উপরের দিকে একটা ধাক্কা দিবে, সেটা হচ্ছে প্লবতা। প্লবতার মান কত? রো ভিজি, এই রোটা হচ্ছে তরলের ঘনত্ব। তাহলে দুইটা মিলে লব্ধি বল, লব্ধি বল যেটাকে আমরা T2 বলতে পারি, সেটা আসলে কত? mg, mg মাইনাস রো ডাব্লিউ ভিজি, বা mg এর পরিবর্তে আমি m এর পরিবর্তে কি লিখতে পারি? রো ভিজি মাইনাস রো ডাব্লিউ ভিজি। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমি এখানে নিয়ে আসব, রো ভিজি মাইনাস রো ডাব্লিউ ভিজি, ঠিক আছে? বা কেউ যদি চান আর একটু সুন্দর করতে পারেন, আপনি রো ভি কে যদি কমন সরি যে আপনি রোটাকে এভাবে করে ফেলেন, রো মাইনাস রো ডাব্লিউ ভিজি, ভিজি আপনি কমন নিয়ে নিলেন তাহলেও কিন্তু হয়, কোনো সমস্যা নেই। তাহলে এইটা হচ্ছে F2। তাহলে এইটা আমরা পাইলাম ধরেন 2 নাম্বার ইকুয়েশন, আর একটু আগে আমরা পেয়েছিলাম হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। এখন আমরা যদি 1/2 করি তাহলেই কিন্তু একটা ভালো সলিউশন চলে আসতে পারে, বা আমরা মনে হয় 2/1 করলে বেটার আসবে। 2/1 সেটা যদি আমরা করি তাহলে দেখেন F2/F1 থাকতেছে কি? √, রো মাইনাস রো ডাব্লিউ ডিভাইডেড বাই রো, এটা থাকতেছে। আমি যদি একটু সামনে আগাই তাহলে দেখেন কি থাকে? স্কোয়ার করলে F2/F1 তার স্কোয়ার ইজ ইকুয়ালস টু এখানে থাকে 1 মাইনাস রো ডাব্লিউ বাই রো, জায়গায় তো আর নাই তাই না? তাহলে আমাদের কি করতে হবে? একটু স্পেস তৈরি করা লাগবে, তো আমরা স্পেস তৈরি করি, চলেন। দেখছেন স্পেস তৈরি হয়ে গেছে কি সুন্দর করে। তাহলে আমরা এখান পর্যন্ত পেয়েছিলাম হচ্ছে এতটুকু, তাহলে আমরা এখান থেকে জাস্ট নিয়ে আসতে পারি রো ডাব্লিউ মাইনাস
ডিভাইডেড বাই রো ইজ ইকুয়ালস টু 1 মাইনাস f2 স্কোয়ার বাই f1 স্কোয়ার, বা আমি একটু লসাগু করে ফেললে f1 স্কোয়ার মাইনাস f2 স্কোয়ার, বা এখান থেকে আমি বলতে পারি তাহলে রো হচ্ছে রো ডাব্লিউ ইন্টু f1 স্কোয়ার মাইনাস f2 স্কোয়ার। ওকে, আমার ঘনত্বটা বের করা লাগতো, আমি কিন্তু ঘনত্বটা বের করে ফেলছি অলরেডি। তো বস্তুর ঘনত্ব কত বের করতে বলছে, আমাদের বের করা শেষ অলরেডি, জাস্ট আমরা একটু সাজায় লিখে দিছি। তাহলে পুরো জিনিসটা কি করলাম একটু খেয়াল করি, আমি আরেকবার বলবো পুরো জিনিসটা। কোপা শামসু নিজেও কোপ খেয়ে গেছে, এটা নিয়ম আসলে, হ্যাঁ, প্রকৃতির চরম নিয়ম, কেউ কেউ সৌভ হ্যাঁ নিয়মও বলতে পারেন। আচ্ছা, তো এগুলো কি এইচএসসি এক্সামের জন্য পড়তেই হবে? অবশ্যই অবশ্যই, না পড়তে যদি হইতো তাহলে কি সৌভ এত কষ্ট করে আপনার জন্য এগুলো শিখাইতো? আমি এখানে টাইপ, আমি ফার্স্টে দেখছি যে আমাদের ফিজিক্স টিম থেকে টাইপ করা কি কি ভালো ম্যাথ আছে। আমার ম্যাথ কিন্তু এখন আমি কখনো শুরুই করিনি, যেগুলো আমার পার্সোনাল ম্যাথ, মানে এগুলো আমি একটু লুকায় টুকায় রাখি, শুধু আপনাদের জন্য স্পেশালি আমি এগুলো ডেলিভার করি, বাকিদের কিন্তু দেখাই না। তো ওই ম্যাথ এখন আমি শুরুই করিনি। আহ আহ আচ্ছা, অন্তর ভাইয়া বলেছে ফিজিক্স করাতে করাতে আপনার মনে রং নাই, তাই কোনো কালারফুল কিছু ইউজ করেন না, রংহীন হৃদয় আপনার। আয় হ্যাঁ, কি বললো এটা? হলুদ কালার এটা কি কোনো রং না? এটা কি নীল আর সবুজের মাঝামাঝি? সবুজ, এতগুলো কালার ইউজ করলাম, এগুলা কত ডিফারেন্ট ডিফারেন্ট কালার, এগুলা রং না, শুধু গোলাপি একমাত্র রং, এটা কেমনে হলো? আচ্ছা, তাহলে আমি পুরো অঙ্কটা, এই অঙ্কটা খুবই স্পেশাল একটা অঙ্ক, যদি হচ্ছে বুঝে থাকেন ভাইয়াকে একটু কমেন্ট করেন, না বুঝে থাকলে কোনো সমস্যা নেই, ভাইয়া পুরাটা স্টেপ ওয়াইজ রিপিট করতেছি। ফার্স্ট অফ অল কোশ্চেনটা দেখেন, একটা সুতা টান টান হয়ে আছে। কেন টান টান হয়ে আছে? বিকজ এই সুতাটা কপি কলের অপর প্রান্তে একটা বস্তু ঝুলেছিল, ওইটার ওজন দিয়ে টান টান করে রাখা ছিল, এই জন্য হচ্ছে সুতাটা টান টান অবস্থায় আছে। এখন ওকে টেনে ছেড়ে দিছি, ফলে সে কাঁপতে শুরু করছে। কোশ্চেনে বলা আছে মূল সুর উৎপন্ন হচ্ছে, ওই মূল সুর F1 লেখা ছিল, তার মানে F1টা হচ্ছে 1/12 √T/μ। এখন টিটা কেন এই জিনিসটা হইলো, কারণ টিটা কে তৈরি করছে? এই বস্তুটার ওজন তৈরি করছে। ওজন কত? mg। এম আবার কি? রো ভি, বস্তুর ঘনত্ব, বস্তুর আয়তন। তো এইটাই এখানে এনে বসাই দিছে, 1 নাম্বারটা আমি পেয়ে গেছি। 2 নাম্বার কি? সবকিছুই সেম, জাস্ট বস্তুটাকে এখন একটা তরলের মধ্যে নিমজ্জিত করে তারপর হচ্ছে সিস্টেমটা কাঁপতেছে। তাহলে এখন সুতার টানটা হবে, এই বস্তুটা কতটুকু বলে সুতাটাকে টানতেছে সেটা। একটু আগে তো সুতাটা তার টোটাল ওজন দিয়ে বস্তুটা মানে সিস্টেমটাকে টানতেছিল, কিন্তু এখন তো তার ওজনের সাথে সাথে উল্টা দিকে একটা প্রবতা বলও কাজ করবে, কারণ তরল বা গ্যাসে নিমজ্জিত অবস্থায় বস্তুর উপর তরল বা গ্যাস ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করে, উইচ ইজ নোন অ্যাজ বুয়োএনসি, বাংলায় প্রবতা বল। তো এই প্রবতা বলটা কাজ করতেছে উপরের দিকে, ওজনটা কাজ করছে নিচের দিকে, দ্যাটস ওয়াই লব্ধিটা হয়েছে হচ্ছে নিচের দিকে, এবং লব্ধির মান হচ্ছে mg মাইনাস প্রবতা। সো mg ওইটা কি, জাস্ট একটু ভেঙে লিখছি, বস্তুর m মানে বস্তুর ঘনত্ব ইন্টু বস্তুর আয়তন, দ্যাট মিনস রো ভি। এবার আমরা করলাম কি, এই যে এই টি2টা দ্বিতীয় ক্ষেত্রে সুতার টান, এই সুতার টানটাই এখানে লিখছি, এখানে ভিজি দুই জায়গায় কমন, সো এটা কমন নিয়ে ব্র্যাকেটে লিখছি রো মাইনাস রো ডাব্লিউ। এটাকে আমরা বলছি 2 নাম্বার ইকুয়েশন। এবার 2 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে যখন ভাগ করছি, তখন 12 কাটাকাটি গেছে, মিউ মিউ কাটাকাটি গেছে, জাস্ট এইটুকু পড়ে আছে। তারপর স্কোয়ার করছি, একটু সাজায় লিখছি, সাজায় লেখার পর আমরা এখানে রো ডাব্লিউ বাই রোটাকে এক পাশে আনছি, ফ্রিকোয়েন্সি গুলাকে ওই পাশে নিছি, তারপর একটু ইনভার্স করে বা আমরা কি বলে এটাকে বিপরীত গুণিত করে তারপর হচ্ছে আমরা রোটা কত ডিরেক্টলি বের করে ফেলছি। আশা করি এবার আপনাদের ক্লিয়ার হয়েছে, যদি ক্লিয়ার হয়ে থাকে ভাইয়াকে একটু কমেন্ট করে জানাবেন, এবং আমাকে আরেকটা জিনিস একটু কমেন্ট করবেন যে ভাইয়াকে ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, সবকিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা। ওকে ওকে, ক্লিয়ার, ওকে ওকে। তাহলে আমরা এবার পরের অঙ্কে যাই, এখানে মনে হয় ভালো আর কোনো অঙ্ক আছে কিনা। আচ্ছা, এখানে আরেকটা ভালো অঙ্ক আছে, আমরা 34 পর্যন্ত করছিলাম, এবার হচ্ছে আমরা 35-এ যাব। দিস ইজ 35, ইয়ং এর গুণাঙ্ক, হ্যাঁ এটা সুন্দর একটা অঙ্ক। আপনারা এটা আমাকে কমেন্ট করে জানান তো ভাইয়া, আপনারা কি পদার্থের গাঠনিক ধর্মে ইয়ং এর গুণাঙ্ক পর্যন্ত পড়ছেন কিনা? জিমি ভাইয়া সম্ভবত চ্যাপ্টারটা পড়াচ্ছেন আপনাদের।
আপনারা কি ইয়ং এর গুণাঙ্কের সূত্রটা পড়ছেন এখনো? ওকে, 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 সব ক্লিয়ার। ওকে, ডান। ইয়ং এর গুণাঙ্ক পড়া হয়ে গেছে, তাহলে এই অঙ্কটা আপনারা বুঝতে পারবেন। আমি একটু ভয় পাচ্ছিলাম যে ইয়ং এর গুণাঙ্ক টপিকটা আপনারা শেষ করছেন কিনা, না করলে তো সেটা বুঝতে পারবেন না। তো এটা যেহেতু পড়ছেন, আমরা এবার তাহলে অঙ্কটা একটু দেখি। বলছে এত মিটার দীর্ঘ একটি পিয়ানো তার, মানে যে টানা তারে কম্পন হয় না, ওই টানা তারটাকে একটা পিয়ানো তার বলতেছে, তার মানে এল দিয়ে দেওয়া। এইটার ঘনত্ব, তারের ঘনত্ব দিয়ে দেওয়া, তার মানে এটা হচ্ছে রো দেওয়া। আচ্ছা, টান প্রয়োগের ফলে এত পার্সেন্ট বিকৃত হয়, তার মানে ওই যে ডেল এল বাই এল সেই জিনিসটা দেওয়া। আর কম্পনের ফলে এত হার্জ ফ্রিকোয়েন্সি তৈরি হয়, ফ্রিকোয়েন্সিটা দেওয়া। মৌলিক সুর, খেয়াল করেন মৌলিক সুর, তাহলে তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক, দ্যাট মিনস ওয়াই কত সেটা বের করতে হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন একটু খেয়াল করি আমরা, ইয়ং এর গুণাঙ্ক যদি আমাকে বের করতে হয়, কি বের করা লাগবে? পীড়ন, পীড়ন মানে কি এফ বাই এ ডিভাইডেড বাই বিকৃতি, তাই না? এখন বিকৃতি কিন্তু অলরেডি দেওয়াই আছে, কত দেখেন যে 1% বিকৃত হয়। 1% মানে কত? 1% মানে হচ্ছে পার্সেন্টেজটাকে যদি উঠাই লিখি তাহলে 100 দ্বারা ভাগ করতে হয়। আমরা জানি পার্সেন্টেজকে উঠাইলে 100 দ্বারা ভাগ করা লাগে। তাহলে উপরে কি লাগবে? পীড়নটা লাগবে, এফ বাই এ লাগবে। এখন সিস্টেমটা কিরকম? একটা ধরেন তার আছে, এই তারটা হচ্ছে কাঁপতেছে, এই তারটা কাঁপতেছে এভাবে, মৌলিক যেহেতু মৌলিক কম্পাঙ্ক, মৌলিক সুর উৎপন্ন হয়েছে, তার মানে কি মাঝখানের সাপেক্ষে এরকম কাঁপতেছে, উপরে যাচ্ছে নিচে নামতেছে, এইভাবে কাঁপতেছে তারটা। সো এই ধরনের ক্ষেত্রে আমরা মূল সুরের কম্পাঙ্কর সূত্র জানি, এফ হচ্ছে 1/2L রুট ওভার টি ডিভাইডেড বাই মিউ, এই সূত্রটা আমরা জানি। এখন দেখেন আমাদেরকে কিন্তু এফ নটটা কোশ্চেনে বলেই দিছে, কত বলছে? 170 হার্জ। এটা এফ নট কেন? কারণ মৌলিক সুর। 1/2L, এল কি বলা? হ্যাঁ, এই যে এল কোশ্চেনে দিয়ে দিছে। সো 2 × 2 রুট ওভার টি। টান বল যেটা, সেটাই আসলে কি এই ক্ষেত্রে বল হিসেবে প্রযুক্ত হবে, কারণ আমরা স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে যেটাকে বল বলি সেটা আসলে টান বল। তো টান বলটাকে আপনি টি বলতে পারেন, বা আপনি ইয়ং এর গুণাঙ্কের জন্য এফ ও বলতে পারেন, কোনো সমস্যা নেই। এবার একটা জিনিস একটু খুব ভালো করে বুঝতে হবে, মিউ, মিউ মানে কি এম ডিভাইডেড বাই এল, একক দৈর্ঘ্যে ভর, তাই না? এখন এম মানে আপনি কি বলতে পারেন? রো ইন্টু ভি ডিভাইডেড বাই এল, বা আপনি ভি সমান সমান আপনি কি বলতে পারেন? এরিয়া ইন্টু লেন্থ ডিভাইডেড বাই লেন্থ। তাহলে খেয়াল করেন এই লেন্থ কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে আপনি কি বলতে পারেন? আপনি আসলে বলতে পারেন মিউ মানে আসলে রো ইন্টু এরিয়া। এই জিনিসটা কিন্তু আপনি তখন বলে ফেলতে পারেন যে আমার মিউ মানে আসলে রো ইন্টু এরিয়া। তাহলে আপনি এইখানে যদি বসায় দেন রো ইন্টু এরিয়া, এটা আপনি বসাইলেন, তাহলে কি পাচ্ছেন? 170 ইজ ইকুয়ালস টু 2 × 4 ইন্টু, এভাবে লেখা যায় না ভাইয়া? এফ বাই এ, এটাকে একটু সাজাই লিখলাম। আর রো, রো কত দেওয়া ছিল? 8 × 10⁻3। তাহলে এখানে সবকিছু জানি, তাহলে এখান থেকে আমার এফ বাই এ কত সেটা বের হয়ে যাবে। আমি একটু দেখি কত আসে। 170 × 4 যেটা আসবে তার স্কোয়ার হবে, তার সাথে 8 10⁻3 গুণ হবে। ওকে, তাহলে চলে আসছে 36992 10⁻3.6 1 2 3 4 5 6 7 8 9 10⁻9 এত প্যাসকেল। এইটা হচ্ছে আমার চলে আসলো। ক্যালকুলেটর দিয়ে করলেই হবে, ক্যালকুলেটর আপনাকে অ্যান্সারটা দিয়ে দিবে। আমি বের করে ফেলছি, আমার আসছে 3.123456789, বা সাইন্টিফিক মোডে নিয়ে গেলেই হয়। হ্যাঁ, 3.6992 10⁻9 প্যাসকেল। তাহলে এই মানটাই আমি এখানে এনে বসায় দিব, এই মানটাই আমি এখানে বসায় দিব। তাহলে আমার চলে আসবে 3.6992 10⁻9, এইটাকে ভাগ দিব হচ্ছে 0.01 দিয়ে,
তাহলে 3.6992 10⁻11 প্যাসকেল, এটাই হচ্ছে আমার ইয়ংয়ের গুণাঙ্কের মান। আমি কিন্তু অ্যান্সারটা বের করে ফেলছি অলরেডি। তো কারা কারা ভাইয়ার সাথে বের করতে পারছেন একটু কমেন্ট করে জানাবেন, তাহলে ভাল লাগবে যে আমার সাথে সাথে আপনারাও পারছেন। ওকে, ম্যাথটা অমায়িক ভাল লাগছে। অমায়িক তো মানুষ হয়, আপনি ম্যাথকেও অমায়িক বলে ফেললেন। এই যে একটা সুন্দর কমেন্ট পাইছে, অন্তর ভাইয়া বায়োলজি পড়াতে কালার ব্লাইন্ড হয়ে গেছে, যেন শুভ ভাইয়া কালার দেখতে পায় না। এতক্ষণ একটা মনের মতো কমেন্ট পেয়েছি, এই না হচ্ছে শুভ ভাইয়ার সাপোর্টার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমরা এই অঙ্কটা তাহলে কি ক্লিয়ার কিনা বলেন তো? দেখেন এই অঙ্কটা করতে কিন্তু আপনার চ্যাপ্টার 9 তরঙ্গের কনসেপ্টও লাগছে, এবং পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টার চ্যাপ্টার 7 এর কনসেপ্টও লাগছে। তো দুইটা মিক্স আপ করে অঙ্ক, এগুলা বুয়েটের জন্য বা ইঞ্জিনিয়ারিং এর জন্য খুবই ফেমাস অঙ্ক। তা আমি পুরো অঙ্কটা আরেকবার বলি। আমাকে বলতেছে একটা তার, এটা হচ্ছে আমাদের পিয়ানোর তার বলছে, বা এটা যে কোনো তারই হইতে পারে। এই তারটা কি বলছে, দৈর্ঘ্য কত সেটা বলা, তার ঘনত্ব কত বলা। এখন তারটা যখন কাঁপতে থাকে, একটা তার যখন এরকম কাঁপতে থাকে, নর্মাল সোজাসুজি থাকলে তারের দৈর্ঘ্য যা হয়, যে আপনি একটু তারটাকে একটু টেনে উপরে উঠান, তাহলে তার দৈর্ঘ্য একটু বেড়ে যায়। তো দৈর্ঘ্য বেড়ে কতটুকু বিকৃত হয়েছে, 1% বাড়ছে বা 1% বিকৃত হয়েছে। ফলে যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি তৈরি হয়েছে সেটা হচ্ছে 170 হার্জ, এটাও দেওয়া আছে, মানে যে এই জিনিসটার মানটা আপনাকে দেওয়া ছিল। এখন আপনাকে বলছে যে এখানে এই তারটা, সেটার ইয়ংস মডুলাস কত, ইয়ং এর গুণাঙ্ক কত বের করতে হবে। তো আমরা তো জানি ইয়ং এর গুণাঙ্কের এই সূত্র, নিচে ডেল এল বাই এল সেটা ডিরেক্টলি দিয়ে দিতে 1% বা 0.01। লাগবে কি, লাগবে হচ্ছে উপরের পীড়নটা। তো পীড়নটা আমি ডিরেক্টলি জানতাম না, আমি এই জিনিসটা জানি। এখান থেকে আমি করছি কি, যে টি বাই মিউ, এখানে একটা ঘাপলা আছে, মিউটাকে আমরা একটু ভেঙে লিখছি। মিউ মানে কি, এম বাই এল, একক দৈর্ঘ্যে ভর। তো এমটাকে ভাঙলে রো ইন্টু ভি, মানে ঘনত্ব ইন্টু আয়তন। আয়তনকে আবার ভেঙে লেখা যায় ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। ভি কে ভেঙে লেখা যায় এ ইন্টু এল। তো এল এল কাটাকাটি যে রো ইন্টু এ হয়। তো রো ইন্টু এ এখানে লিখে দিছি, যে মিউ এর জায়গায় রো ইন্টু এ লিখছি। তো এফ বাই এ কে একসাথে লিখছি, আর রোটা কোশ্চেনে দেওয়া ছিল 8 × 10⁻³ ফলে এখান থেকে এফ বাই এর মানটা বের করে নিয়ে এসে ধুম করে এখানে বসাই দিছি। তো এখানে সবকিছুর মান পেয়ে গেছি, ইয়ং এর গুণাঙ্ক কত সেটা আমার চলে আসছে। ঠিক আছে, দশমিক ঘরের পর আপনি 4 ডিজিট পর্যন্ত নিতে পারেন, জুবাইর কোশ্চেন করছিল। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে ডান, ডান। এই অঙ্ক আশা করি বুঝতে পারছেন। যদি এইটা বুঝে থাকেন, না আপনাদেরকে আর বলবো না শেয়ার করতে, আপনারা এখন বয়স্ক হয়ে গেছেন, দরকার নেই। তো আমরা এইটুকু করে ফেললাম। এইটা এটা আসলে এখন না হলেও চলবে। এইটা একটা ভালো অঙ্ক, এটা একটা ভালো অঙ্ক, এটা করা যায়। আমরা 35 পর্যন্ত করছি না, 36, 36 করি, P36। P36 বলছে তিনটি সাইনোসয়েডাল তরঙ্গের বিস্তারগুলো আমাকে কত কত বলে দিছে। দেখেন আমার বিস্তারগুলো হচ্ছে এ, a/2, a/3 পরস্পর উপরিপাতিত হলো, তাদের পর্যায়কাল সমান, পর্যায়কাল সব, তার মানে কি ফ্রিকোয়েন্সি সেম, দশাগুলো দেওয়া আছে এই এই জায়গায় আছে। এদের লব্ধি বিস্তার ও দশা কত নির্ণয় করতে বলছে। ওকে, কি বলছে বুঝিনি, আমার বয়স 17+, তাতেই বুড়ো ভাইয়া, বুঝি নাই কোশ্চেন। তো আমরা তিনটা সাইনোসয়েডাল তরঙ্গের বিস্তার দেওয়া, এরা উপরিপাতিত হলে তিনটা তরঙ্গ মিলে যে লব্ধি তরঙ্গ তৈরি হবে, সেই লব্ধি তরঙ্গের বিস্তার কত হবে সেটা একটা কোশ্চেন, এবং সেটা দশা কত হবে আরেকটা প্রশ্ন। তাহলে আমরা একটা জিনিস মাথায় রাখবো, যে বিস্তার যেগুলো দেওয়া আছে, দেখেন প্রথমটা এ, এ কততে দেওয়া আছে, এর দশাটা দেওয়া আছে হচ্ছে 0-তে। তারপর a/2, এই বিস্তারটা কত অ্যাঙ্গেলে আছে, সেটা হচ্ছে π/2 অ্যাঙ্গেলে আছে। আর লাস্টে a/3, এই বিস্তারটা কত অ্যাঙ্গেলে আছে, পাই দশা বা পাই অ্যাঙ্গেলে আছে। তো আমি ব্যাপারটাকে এইভাবে কাজ করি আর কি, একটু আপনাদেরকে দেখাই। এই বরাবর এ কাজ করতেছে একেবারে 0 অ্যাঙ্গেলে, তাহলে এটার মান কত, এটার মান হচ্ছে এ। তারপর a/2, এটা কি π/2 তে কাজ করতেছে, তার মানে ও হচ্ছে এইরকম একদম 90°-তে। এটা হচ্ছে a/2 এখানে কাজ করতেছে। আর পাই রেডিয়ান মানে কত, 180°, ওইখানে কত কাজ করতেছে, ওইখানে কাজ করতেছে হচ্ছে আপনার a/3, মানে এরকম কিছু একটা।
এটা হচ্ছে a/3। এখন আপনাকে এই তিনটার লব্ধি বের করতে বলছে, তাহলে তিনটার লব্ধি আপনি বুঝতেই পারেন, a এবং a/3 এই দুইটা মিলে আসলে কি তৈরি হবে? এই দুইটা মিলে তৈরি হবে এই পাশে a মাইনাস a/3, দ্যাট মিনস 2a/3। আর উপরে কত আছে? উপরে আছে আসলে a/2। এখন আমাকে যদি লব্ধি বের করতে বলে, এই বরাবর ধরেন লব্ধি লব্ধি বের করতে বলছে, তাহলে লব্ধিটা কত হবে? লব্ধি হবে হচ্ছে রুট ওভার এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, দ্যাট মিনস a/2 স্কোয়ার, বা আমি এক্স অক্ষ থেকে শুরু করি, 2a/3 তার স্কোয়ার প্লাস a/2 তার স্কোয়ার। তাহলে এখান থেকে অ্যান্সারটা চলে আসবে। এ তো বাইরে থাকবেই, এখানে হচ্ছে 4/9 প্লাস 1/4, তাহলে আমার থাকে হচ্ছে 4 নং 36, এখানে হচ্ছে 4 চারা 16, প্লাস এখানে হচ্ছে আমার 4, তাই না? তাহলে হচ্ছে রুট ওভার 20/36, দ্যাট মিনস a ইন্টু নিচে হচ্ছে 6 থাকবে, 20 হচ্ছে আমরা বলতে পারি 2√5a, তার মানে √5/3 ইন্টু a। তাহলে আমরা আলটিমেটলি বিস্তারটা হচ্ছে করে ফেলতে পারলাম। তাহলে বিস্তার কিভাবে বের করব? টেকনিকটা হচ্ছে, আমাকে যদি একাধিক তরঙ্গ দেওয়া থাকে, একাধিক তরঙ্গ যদি দেওয়া থাকে, তাহলে প্রত্যেকটা তরঙ্গের যে বিস্তার, সেই বিস্তারগুলো কত কত অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেল অনুযায়ী এদেরকে বসাবো। যেমন এ ছিল হচ্ছে 0 অ্যাঙ্গেলে, 0তে বসাইছি। a/2 ছিল π/2 বা 90 ডিগ্রিতে, সেটা বসাইছি। a/3 ছিল পাই অ্যাঙ্গেলে বা 180 ডিগ্রিতে, সেটা বসাইছি। তাহলে এই a আর a/3 তো অপোজিট, মুখোমুখি, মানে অপোজিট দিক থেকে মুখোমুখি। সো আমরা a থেকে a/3 বিয়োগ করলে 2a/3 থাকে, সেটা লিখলাম। আর এদিকে 90 ডিগ্রিতে আছে a/2। এই দুইটা যেহেতু পরস্পর লম্ব, সো x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা হচ্ছে আলটিমেট লব্ধিটা। লব্ধিটা আমরা বের করলাম, এখান থেকে আসছে। আমার ক্যালকুলেশন ঠিক আছে কিনা জানি না, নিজে নিজে করছি, তাও একটু দেখি। রুট ওভার 4/9 প্লাস হচ্ছে 1/4, 5/6 আসে। আমি ভুল করছি, 4/9 1/4। তাহলে এখানে হচ্ছে আমাদের 36/6 আসে, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে আমার 9 4 ও 4 নং 36, ঠিকই তো আছে। আমি এটা ছোট্ট ভুল করেছি, তো এইখানে হবে আসলে 3 36 36, আর এখানে হচ্ছে 4। তো এখানে 4 উপরে যদি আমি চিন্তা করি, তাহলে হচ্ছে বুঝতে পারছি। এখানে একটা ছোট্ট মিস্টেক হয়েছে আমার, আমি তাহলে একটু মুছে দিই। a ইন্টু নিচে হচ্ছে আমার 36, উপরে দেখেন 9, তো আমার 4 গুণ হবে। সো 4 নং, ঠিকই তো ছিল, 4 4 16, প্লাস এখানে হচ্ছে আমার 9 গুণ হবে। এই জায়গায় হচ্ছে ভুলটা হয়েছে। তাহলে a ইন্টু 25, তো দ্যাট মিনস 5/6 বা 5a ডিভাইডেড বাই 6, এই ছিল আমার সিস্টেম। তাহলে আমার এইটা হচ্ছে লব্ধি বিস্তার চলে আসছে, লব্ধি বিস্তারটা চলে আসছে। এবার হচ্ছে দশা। দশাটা কোনটা? এইটা হচ্ছে ফাইনাল দশা। তাহলে দশা আমরা কিভাবে বের করব? tan ইনভার্স, নিচে যার সাথে কোণ সে নিচে থাকে, সো 2a/3, আর উপরে কে আছে? a/2। তাহলে কাটাকাটি যাবে, এটা এ যদি কাটাকাটি যায়, তাহলে আমার কি থাকে? তাহলে থাকে হচ্ছে tan ইনভার্স, এখানে হচ্ছে 3টা উপরে যাবে, 4টা নিচে থাকবে, মানে 0.75, 45-এর একটু কম হবে, 0.75। সো আসে হচ্ছে 36.87 এত ডিগ্রি। তাহলে দশাটা কত সেটাও কিন্তু আমরা বের করে নিয়ে আসলাম। তাহলে আমাদের দশা বের হইলো, এবং লব্ধি বিস্তার কত সেটাও হচ্ছে বের হয়ে গেল। ওকে, তাহলে এইটুকু পর্যন্ত কি আমাদের ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় একটু হচ্ছে ভাইয়াকে জানায়েন যে ভাইয়া ক্লিয়ার হয়েছে কিনা। 36.87 ক্লিয়ার। ওকে, এই অঙ্কটা অনেকে বলতেছিলেন যে ভাই এই অঙ্কটা একটু রাখলে ভালো হইতো, ছবি নিবেন। সো ওকে ভাইয়া, এই অঙ্ক খুলে রাখলাম। তো একটা জিনিস, মানে আমি প্রায় জিনিসটা ফেস করি, যে ভাই ঘুম আসে,
পড়তে গেলে অনেক ঘুম আসে। স্বাভাবিক, আমি যেহেতু কলেজের স্টুডেন্ট, সো কলেজের স্টুডেন্ট হলে কি হবে? কলেজে যদি সকাল থেকে দুপুর পর্যন্ত চলে যায় বা ডে শিফট হলে যদি দুপুর থেকে সন্ধ্যার কাছাকাছি সময় চলে যায়, তারপর আমার অফলাইনে পড়া থাকতে পারে বা না থাকলেও আমার হচ্ছে অনলাইনে এতটুকু সময় ধরে ক্লাস করার পর ঘুম আসবে স্বাভাবিক। এবং ওইটুকু কমপ্লিট করে তারপর নিজে আলাদা করে পড়ার টেবিলে নিজের জন্য টাইম বের করা, যেই পড়াগুলো ক্লাসে হয়েছে সেগুলো নিজের মতো করে গুছায় বই দেখে ক্লাস নোট মিলায় ঝিলায় পড়া, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। কিন্তু আপনাকে বুঝতে হবে যে যদি সবকিছু অনেক ইজি হইতো, যে হ্যাঁ, সবাই হচ্ছে আমাদের যেই পড়াটা পড়তেছে, ফিজিক্স পড়তেছে, ম্যাথ পড়তেছে, কেমিস্ট্রি পড়তেছে, বাংলা পড়তেছে, ইংলিশ পড়তেছে, যতগুলো সাবজেক্ট আছে। যদি ব্যাপারটা এরকমই হইতো যে হ্যাঁ, আমার হচ্ছে প্রতিদিনে হচ্ছে ৫-৬ ঘন্টায় স্কুল, কলেজ বা হচ্ছে কোচিং বা যা কিছু আছে সবকিছু হচ্ছে ক্লাসের পড়াগুলো শেষ হয়ে যেত। তারপরে অফুরন্ত টাইম আছে। অফুরন্ত টাইম বা ভালো পরিমাণ একটা টাইম আছে। ওই টাইমে হচ্ছে আমি গুছায়-টুছায় এই পড়াগুলো রিভাইজ-টিভাইজ দিয়ে তারপর ঘুমাইতে যাবো। মানে সবকিছু একদম সুন্দর করে যদি প্ল্যান থাকতো, তাহলে তো অনেক মানুষই ভালো করতো। মানে বুয়েটে যদি চান্স পাওয়ার কথা আসে, মেডিকেলে যদি চান্স পাওয়ার কথা, তাহলে তো সবাই তো ভালো পরিমাণ পড়ার সুযোগ পাচ্ছে, যেটা 9-10 এ ছিল। 9-10 এ কিন্তু আপনার পড়ার ভলিউম অনেক কম ছিল, টাইম অনেক বেশি ছিল। দেখবেন 9-10 এ বোর্ড পরীক্ষা সবাই ভালো করে। বা 9-10 এ কোনো একটা ফিজিক্সের পরীক্ষা নেওয়া হইলে মোটামুটি বইয়ের কাছাকাছি যদি প্রশ্ন করা হয়, সবাই ওইটা পারে। কিন্তু ইন্টারে যখন আপনি বোর্ড পরীক্ষা দিবেন, তখন বেশি কিছু না, এরকম অ্যাডভান্স প্রবলেম লাগবে না। আপনি বইয়ের উদাহরণে ১০ টা অঙ্ক ১০ টা চ্যাপ্টার থেকে তুলে দিবেন। দেখবেন এটাই হচ্ছে ১০০ জনের মধ্যে ৭০-৮০ জন করতে পারবে না। কারণ ইন্টারে চ্যালেঞ্জটাই এই জায়গায় ভাইয়া, সিলেবাস অনেক বড়, টাইম অনেক অল্প, ঘুম আসবে, ক্লান্তি লাগবে, পড়ার লোড লাগবে, প্রেশার লাগবে। এই প্রেশার গুলো এত কিছু হ্যান্ডেল করে ইচ্ছা করে সিস্টেমটা আপনাকে এরকম দেওয়া আছে যে আপনার প্রেশার অনেক বেশি, মানে ভলিউম অনেক বেশি, টাইম অনেক কম। ওরা জানে যে আপনি কলেজ করে ক্লাস করে আপনার হাতে পড়ার টাইম না। কিন্তু ওরা এইটা দেখতে চায় যে এত প্রেশার, এত হার্ড সিচুয়েশন এর মধ্যেও কোন ছেলেটা বা কোন মেয়েটা সবকিছু শেষ করে এক্সট্রা টাইম বের করে তারপরে এই পড়াগুলো ভালো করে শেষ করে। যারা ওইটা করে তারা নিশ্চয়ই কি এক্সেপশনাল, এক্সট্রা অর্ডিনারি। ওই এক্সট্রা অর্ডিনারি মানুষগুলাকেই কিন্তু ছেঁকে ভার্সিটি গুলোতে, ভালো ভার্সিটি গুলাতে হচ্ছে চান্স পাওয়ানো হয়। তো আপনি যদি চিন্তা করেন আপনার স্বপ্নের জায়গায় যাবেন, তাহলে আপনার ঘুমটা স্যাক্রিফাইস করতে হবে। ১০০ জনের মধ্যে একজন সেই স্বপ্নের জায়গায় যাবে বা তারও কম রেশিওটা। তো ওই জায়গায় যদি যেতে হয় আপনার এই ঘুমটা দূর করতে হবে। এখন ঘুম দূর করবেন কিভাবে? এইটা আমি একভাবে বলবো, আপনাদের অন্তর ভাই আরেকভাবে বলবে, এনাম ভাই আরেকভাবে বলবে, শাওন ভাই আরেকভাবে, মানে ম্যান টু ম্যান সেটা ভ্যারি করে। বাট মোদ্দা কথা হচ্ছে সবার মধ্যে একটা জিনিস কমন থাকে। সে কমনটা কি? মানে স্বপ্নটা স্বপ্নের মতো স্বপ্ন হইতে হবে। স্বপ্নটা যেন এরকম না হয় যে ধরেন হচ্ছে আপনার স্বপ্ন কি বুয়েটে চান্স পাওয়ার। আপনার কি করতে হবে? ফিজিক্সের অনেক অঙ্ক করা লাগবে। তো একটা চ্যাপ্টার শেষ হওয়ার পর ওই চ্যাপ্টারের উপর ধরেন ৫০ টা অঙ্ক করা লাগবে। তো ওই ৫০ টার জায়গায় ভাইয়া হয়তো ক্লাসে করাইছে ১০ টা, আপনি ওই ১০ টাই ঠিকমতো করেন না। আপনার ওই স্বপ্নকে আপনার বাবা বা আপনার মার এসে মনে করায় দেওয়া লাগে, "এই তুই যে পড়তেছস না, ওই ভাইয়া যে ক্লাসে করাইছে এটা করছস?" বা হচ্ছে যে পরীক্ষার আগের রাতে আসলে আপনার তখন খোঁজা লাগে যে শুভ ভাইয়া ক্লাসে জানি কি অঙ্ক করাইছিল, একটু স্লাইডটা দেখে একটু অঙ্কগুলা করি। এটা যদি আপনার স্বপ্নের অবস্থা হয়ে থাকে, তখন ওই স্বপ্ন দিয়ে আপনার ঘুমও দূর হবে না, ওই স্বপ্ন দিয়ে আপনার পরীক্ষাও ভালো হবে না। কিন্তু স্বপ্ন যদি আপনার ওই লেভেলে থাকে যে ভাইয়া আমাকে বুয়েটে চান্স পাইতেই হবে। ঘুমের যত ১২টা বাজার বাজুক। আমার কালকে কি আছে না আছে, কয়টায় উঠতে পারবো পরে দেখা যাবে। আমার ভাইয়া আজকে এই জিনিসটা পড়াইছে। তো এই চ্যাপ্টারটা থেকে বুয়েটে কোনো না কোনো একটা প্রশ্ন চলে আসতে পারে। বা এটা না পড়লে সামনের দিকে চ্যাপ্টার আমি নাও বুঝতে পারি। এইটা থেকে কোন সালে কোন কোয়েশ্চেন আসছে সেটা আমি দেখব। দেখে ওই কোয়েশ্চেন আমি সলভ করতে পারি কিনা সেটা চেষ্টা করব। না পারলে কারেসপন্ডিং জিনিসগুলো আমি শিখে নিব। ওই ধরনের যদি আপনার স্পেশাল মেন্টালিটি থাকে, তখন দেখবেন ওগুলা যখন আপনি করবেন, আপনি যখন কয়েকটা অঙ্ক পারতেছেন, ওইটা আপনার একটা বুস্ট দিবে, একটা এনার্জি দিবে। সেই এনার্জিটার কারণে আপনি হচ্ছে ওই যে বাকিরা ঘুমায় যাবে, অল্প কিছু মানুষ জেগে থাকতে পারবে। জেগে থাকার জন্য হরমোন থেকে কিছু, মানে এক্সট্রা কিছু হরমোন নির্গত হওয়া লাগবে। ওই স্টিমুলেশনটা লাগবে। স্টিমুলেশন তখন হবে যখন আপনি একটু এক্সট্রা এফোর্ট দিবেন, দিয়ে আপনি কিছু আউটপুট পাওয়া শুরু করবেন, তখন ওই জিনিসটা ঘটবে। আপনি এক্সট্রা এফোর্ট দিলেন না, বাকিদের মতো এরকম ঘুমায় রইলেন, তখন এই জিনিসটা আসবে না। ঠিক আছে? তাহলে আমরা এইটুকু পর্যন্ত করলাম। এরপর এরপর চলেন আমরা এখানে এই ম্যাথটাও দেখলাম। P36 এর সাইডটা দেন, এই যে দেখলাম। তারপর আমরা কি করব? তারপর আমরা দেখি এখানে আর কিছু ভালো আছে কিনা। আরেকটা ভালো অঙ্ক আছে P37।
37 নাম্বার অঙ্কটা বলতেছে একটা বিবর্ধক এত ক্ষমতা বিশিষ্ট, তার মানে পাওয়ারটা দেওয়া আছে, ক্ষমতার স্তরকে এত ডেসিবল বৃদ্ধি করে, বহির্গামী প্রান্তে ক্ষমতা কত, মানে আউটপুট কত। এটা তাহলে কি ছিল, ইনপুট। তাহলে দেখেন একটা কি আছে, একটা অ্যাম্পলিফায়ার আছে, বিবর্ধক বা অ্যাম্পলিফায়ার আছে, এটা হচ্ছে অ্যাম্পলিফায়ার। তাহলে এইখানে যদি এইরকম মানে একটা সিগন্যাল আসে, ওই সিগন্যালটাকে কি সে বড় করে দেয়, মানে সিগন্যালটাকে সে তীব্রতাটা বা বিস্তারটাকে সে বড় করে ফেলে। তো তখন দেখেন আসতেছিল পি ইন, কত আসতেছিল, 5 মাইক্রোওয়াট। বের যখন হবে আউটপুটটা কত বের হবে সেটা হচ্ছে প্রশ্ন। আর অ্যাম্পলিফায়ারটার ক্ষমতা কত, 30 ডেসিবল, মানে এটা অ্যাম্পলিফায়ারটার পাওয়ার ও কতটুকু বাড়াইতে পারে সেটা দিয়ে দিছে। তো এখন দেখেন 30 ডেসিবল, 30 ডেসিবল মানে কি, 10 লগ আউটপুট বাই ইনপুট, সেটা হচ্ছে আপনার 30 ডেসিবল। তার মানে 30 আর 10 যদি কাটাকাটি চলে যায় তাহলে 3 ইজ ইকুয়াল টু লগ পি আউট বাই 5 10 টু দি পাওয়ার -6। বা তাহলে এখান থেকে আপনি বলতে পারেন পি আউট ইজ ইকুয়াল টু 5 10 টু দি পাওয়ার -6 ইন্টু 10 টু দি পাওয়ার 3। তাহলে এখান থেকে চলে আসবে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 বা হচ্ছে 5 মিলি ওয়াট। এই হচ্ছে আপনার অ্যান্সার। তাহলে আমরা অঙ্কটা কিন্তু শেষ করে ফেললাম। এটা হচ্ছে আমার ইনপুট, আউটপুটটা কত চাইছে, 30 ডেসিবল। 30 ডেসিবল মানে কি, যখন ডিবিতে আছে, ডেসিবলে আছে, তখন কি 10 লগ আউটপুট বাই ইনপুট। আউটপুটটা জানি না, ইনপুটটা দেওয়া ছিল 5 10 টু দি পাওয়ার -6। 10 যদি উভয় পাশে কাটাকাটি করে দিই তাহলে 30/10 থাকে হচ্ছে 3। তারপর আমরা লগকে উঠাইতে হলে 10 টু দি পাওয়ার 3 লাগে, আসলো, আর নিচেরটা ওই পাশে গুণ হয়ে গেল। তাহলে আমরা গুণ করে 5 10 টু দি পাওয়ার -3, দ্যাট মিন্স 5 মিলি ওয়াট। ওকে। ভাইয়া এইচএসসি 25-এ আর্ক এর ক্লাসগুলো দেওয়া হয়েছিল, যারা ফুল কোর্স আছে, হ্যাঁ যারা ফুল কোর্সে আছেন তারা হচ্ছে ওইটা অলরেডি পাওয়ার কথা। ওকে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভাইয়া বুঝতে পারছি, ধন্যবাদ। আমি অনেক খুশি হয়েছি আপনারা বুঝতে পারছেন, এই জন্য। যদি কেউ না বুঝে থাকেন তাহলে হচ্ছে যে আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন, এবং যদি কেউ বুঝে থাকেন তাও কমেন্ট করে জানাতে পারেন। প্রিমেডিক্যাল শুরু হয়েছে ভাইয়া, কোন কালে শুরু হয়েছে? 2 থেকে 3 মাস হয়ে গেল। ওকে। আপনি হাফ সেঞ্চুরি করতে পারবেন না মনে হয়, মনের হাফ সেঞ্চুরি বড় সেঞ্চুরি, ঠিক আছে? বোর্ডে তো কত মানুষই সেঞ্চুরি করে। ওকে। ওকে, তাহলে এইটুকু ডান। এরপর এরপর এইটা, আচ্ছা এইটা আমাদের ডান, ক্লাসে করছিলাম আমরা, তো এইটা লাগবে না, করা হয়েছে অলরেডি। তো আচ্ছা, এইটা একটা ভালো অঙ্ক হইতে পারে, P37 করছিলাম না, 38। তো P38 আমরা 38 নাম্বার ম্যাথটা করব। 38 নাম্বার ম্যাথটা কি বলছে, একটা মাইক 70 ওয়াট ক্ষমতা দিয়ে দিছে, এখান থেকে 1500 হার্টজের মানে ফ্রিকোয়েন্সি বলা আছে, কম্পাঙ্ক আওয়াজ বের হচ্ছে, মাইক থেকে 4 মিটার দূরে রেডিয়াসটা দেওয়া আছে, তরঙ্গটির বিস্তার কত। তার মানে কোশ্চেন হচ্ছে এ কত, বাতাসের ঘনত্ব রো দিয়ে দিছে, আর বলছে কি তরঙ্গের বেগ কত, ভি দিয়ে দিছে। আচ্ছা, তাহলে আমরা কি জানি, আমাদের চাপে হচ্ছে বিস্তার। আমরা তরঙ্গের তীব্রতা সূত্র জানি, 2i পাই স্কয়ার এ স্কয়ার এফ স্কয়ার রো ভি, এটা আমরা সূত্র জানি। আবার তীব্রতা মানে কি, ক্ষমতা ডিভাইডেড বাই এরিয়া, এটাও আমরা জানি। ক্ষমতা ডিভাইডেড বাই এরিয়া, এখানে এরিয়া কত হয়, এরিয়া হচ্ছে গোলকের ক্ষেত্রফল, মানে 4πr²। কেন গোলকের ক্ষেত্রফল, কারণ শব্দটা যখন ছড়ায় পড়ে তখন চারদিকে গোলক আকৃতিতে ছড়ায় পড়ে। এইটা ইজ ইকুয়ালস টু হচ্ছে 2i পাই স্কয়ার এ স্কয়ার এফ স্কয়ার রো ভি। এখন খেয়াল করে দেখেন ক্ষমতা দেওয়া আছে কত, 70, 4π ইন্টু আর স্কয়ার, আর কত দেওয়া, আর হচ্ছে 4 মিটার, সো 4 স্কয়ার, 2i পাই স্কয়ার এ স্কয়ার, এটা আমরা জানি না। এফ দেওয়া আছে 1500, দ্যাট মিন্স 1500 স্কয়ার, আর আছে রো, রো হচ্ছে 1.16, ভি দেওয়া আছে 300
50। সবকিছু জানি, একটাই অজানা, এখান থেকে এর ভ্যালু কত বের হয়ে যাবে, যেটা বের হবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। তো আমরা একটু দেখি কত আসে, কেউ যদি বের করতে পারেন। ওকে, আমরা দেখি 70 ডিভাইডেড বাই 4 পাই ইন্টু 16 ইন্টু 4, সরি 2 পাই স্কোয়ার ইন্টু 1500 স্কোয়ার ইন্টু 1.16 ইন্টু 350। ওকে, এইটা আসছে এ স্কোয়ার, তাহলে তার রুট করতে হবে 0.5, তো 4.39, 4.394, 4.394 মাইক্রোমিটার। 10⁻⁻6 আসছে, তো মাইক্রোমিটার। এইটা কি আসছে কিনা? ওকে, 4.39 10⁻⁻6, দ্যাট মিনস মাইক্রোমিটার, তাহলে এটা চলে আসছে। তাহলে আমাদের তীব্রতাটা সূত্র হচ্ছে পি ডিভাইডেড বাই এরিয়া। যখন শব্দটা ছড়ায় পড়ে, গোলক আকৃতিতে ছড়ায় পড়ে, দ্যাটস ওয়াই হচ্ছে 4 পাই r², গোলকের ক্ষেত্রফল আসছে। এই সূত্রটা তো আমরা জানি, এ দেওয়া নেই, এফ দেওয়া, রো দেওয়া, ভি দেওয়া, সব দেওয়া। এখান থেকে আমরা বিস্তার কত সেটা কিন্তু বের করে ফেলছি। ডান, 38 নাম্বার শেষ। আচ্ছা আচ্ছা, এইটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। এটা মোটামুটি সিম্পল একটা অঙ্ক, মানে এটার কাছাকাছি অঙ্ক আমি আজকের ক্লাসেই করাইছি, তো এটা পারবেন আই হোপ। এইটা আপনারা করছেন, ডান। এটা আপনাদেরকে ক্লাসে একাধিকবার করানো হয়েছে, যে দুইটা শব্দের তীব্রতা দেওয়া, মানে তীব্রতা লেভেল দেওয়া আছে, দুইটাকে যোগ করলে কি হয়, ওই যে মনে আছে 10 লগ 10⁻8.6 প্লাস 9.2, ওইভাবে চলে আসবে আর কি। ওকে, তো 38 পর্যন্ত করছি আমরা, তাই না? 38। ওকে, এই চ্যাপ্টার থেকে আমি যদিও আমার ভান্ডার থেকে দেখাবো না চিন্তা করছিলাম, যেহেতু ম্যাথ অলমোস্ট শেষ। ঠিক আছে, তাহলে ভাইয়ার থেকে দেখাই। এই ম্যাথটা কোনো বইতে পাবেন না, মোস্ট প্রবাবলি আপনাদের কোনো ইন্টারের কোনো বইতে, কোনো কোশ্চেন ব্যাংকে, কনসেপ্ট বুকে কোথাও পাবেন না আর কি ম্যাথটা। ঠিক আছে, সো ইউনিক ম্যাথ, যদি বুঝেন ভাইয়াকে একটু, মানে যেহেতু এটা হচ্ছে স্পেশাল ম্যাথ, স্পেশালের স্পেশাল, তো যদি কেউ বুঝেন একটু কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে শেয়ার করেন, ভাইয়া খুশি হব। আপনাদের জন্য এইরকম স্পেশাল ম্যাথ গুলো দেখানোর জন্য মোটিভেশন পাই না, কারণ আপনারা তো হচ্ছে প্রথম দিকে ভেক্টর চ্যাপ্টারে যখন পড়াচ্ছিলাম, তখন আপনারা যেরকম এনার্জেটিক ছিলেন, ক্লাস শেষে মনে হইতো যে না, একটা ব্যাচকে পড়ায় আসছি, পোস্টে ভরে যেত। এখন আপনাদেরকে অনেক পড়ানোর পরও আসলে আপনাদের কাছে কানেক্টেড থাকতে পারি না। তো মাঝে মধ্যে একটু শেয়ার টেয়ার করবেন, আমরা মোটিভেট হই আপনাকে সুন্দর সুন্দর ম্যাথ পড়ানোর জন্য। তো এইটা একটা তার, তো ধরেন বলা আছে তারের দৈর্ঘ্য হচ্ছে দেওয়া আছে, তারের দৈর্ঘ্য লাগবে, তারের ধরেন ভর দেওয়া হচ্ছে ধরেন 10 কেজি, আর এইখানের বস্তুটা, সেটার ভর দেওয়া হচ্ছে 2 কেজি। কোশ্চেন বলল একটি ভাইব্রেটরের সাহায্যে তরঙ্গ উৎপন্ন করলে নিম্ন প্রান্তে তরঙ্গ দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে সর্বোচ্চ বিন্দুতে সর্বোচ্চ বিন্দুতে
তরঙ্গ দৈর্ঘ্য কত? এই হচ্ছে কোশ্চেন। তাহলে আমরা একটু কোশ্চেনটা বোঝার চেষ্টা করি। এটা একটা সুতা, এই সুতাটা নিজস্ব ভর হচ্ছে 10 কেজি, এর নিচে হচ্ছে একটা ভর দেওয়া, সেটা হচ্ছে 2 কেজি। বলতে একটা ভাইব্রেটর, মানে ভাইব্রেটর এমন একটা মেশিন যা হচ্ছে কম্পন তৈরি করতে পারে, ওইটার সাহায্যে তারে তরঙ্গ তৈরি করা হচ্ছে। নিম্ন প্রান্তে একেবারে এখান থেকে যদি টান দিয়ে ছেড়ে দেওয়া হয়, তখন হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটা বলা আছে 10 সেন্টিমিটার হয়। তাহলে এই তরঙ্গটাই যখন যেতে যেতে একেবারে উপরে পৌঁছাবে সর্বোচ্চ বিন্দুতে, তখন তরঙ্গ দৈর্ঘ্যটা কত হবে? ঠিক আছে, সো আমরা তাহলে এই প্রবলেমটা সলভ করব। দেখেন এইটুকু কি আপনাদের বুঝে আসে কিনা? v is equals to f ল্যামডা, তাই না? v equals to f ল্যামডা। তখন দেখেন এই ভিটা আবার আমরা মনে আছে পড়ছিলাম রুট ওভার টি বাই মিউ, যে টানা তারে কম্পনের ক্ষেত্রে তরঙ্গ বেগ হচ্ছে রুট ওভার টি বাই মিউ। টি কি ছিল? টি ছিল হচ্ছে আপনার টান বল, টান বল কতটুকু বল দিয়ে তারটাকে টান টান করে রাখা আছে। আর মিউ কি ছিল? মিউ ছিল হচ্ছে তারের একক দৈর্ঘ্যে ভর। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন আমার এই জায়গায় এইটাকে আমি বলতে পারি এফ। এফটা তো কনস্ট্যান্ট, এফটা ধ্রুবক। কেন ধ্রুবক বলেন তো? এফটা হচ্ছে ধ্রুবক, তারপর মিউ এটাও কি ধ্রুবক। মিউ ধ্রুবক কেন? কারণ একই তারেই তো কম্পন তৈরি করা হচ্ছে। আবার এফটা ধ্রুবক কেন? কারণ একই ভাইব্রেটর দিয়ে আমি কাজ করছি, যেহেতু একই উৎস থেকে তরঙ্গ তৈরি হচ্ছে, সো ফ্রিকোয়েন্সিটা অলওয়েজ সেম থাকবে। আবার একই সুতার মধ্যে যাচ্ছে, তার মানে কি মিউটাও সেম থাকবে। তাহলে এইখান থেকে আমি একটা কথা বলে ফেলতে পারি যে ভাই আমার তরঙ্গ দৈর্ঘ্যটা আসলে টান বলের বর্গমূলের সাথে সমানুপাতিক। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্যটা টান বলের বর্গমূলের সাথে সমানুপাতিক, কারণ এখানে এফ ধ্রুব, এখানে মিউ ধ্রুব, তাহলে ল্যামডা আর টি, টি এর রুট, এই দুটো হচ্ছে প্রপোর্শনাল। এখন দেখেন আমাকে ঘটনাটা যেটা বলছে, এই পয়েন্টে যখন আমি থাকবো, কোথায় গেল? এই যে এই পয়েন্টে যখন আমি আসি, এই পয়েন্টে থাকাকালীন আমি যে টান বলটা ফেস করতেছি, এটাকে ধরলাম লো পয়েন্ট, এটা হচ্ছে লোয়ার পয়েন্টে আমি আসি। এখানে আমাকে টান বলটা কে দিচ্ছে? এই বস্তুটার ওজন দিচ্ছে, তাই না? এই বস্তুটার ওজন দিচ্ছে, ওজনের কারণে তো সুতাটা নিচের পয়েন্টে টান টান হয়ে আছে। ওজনটা কত দিচ্ছে? 2 কেজি ভর, সো 2 × g। আচ্ছা, কিন্তু যখন আমি উপরের পয়েন্টে যাব, টপ বা আপার পয়েন্টে যখন আমি যাব, তখন আমাকে টান বলটা কে দিবে? তখনও তো ওজনই দিবে। কিন্তু এই উপরের পয়েন্টে যাওয়ার ফলে এখন কি আমাকে শুধু এই 2 কেজি ভরটাই কি টানতেছে, নাকি এই 2 কেজি ভর প্লাস সুতার টোটাল 10 কেজি ভর, দুটা মিলে টোটাল 12 কেজি ভর এখন আমাকে টানবে না? তাহলে আমার এখন টান বলটা কি হয়ে যাবে? 12g। তাহলে নিচ থেকে যখন আমি উপরে যাচ্ছি, টান বলটা কি হচ্ছে ভাইয়া? 2g থেকে বেড়ে 12g হচ্ছে। টান বলটা 2g থেকে বেড়ে 12g হচ্ছে। এখন টান বল যদি বাড়ে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। তার মানে আমরা এটা কি বলতে পারি যে ভাইয়া ল্যামডা আপার বাই ল্যামডা লোয়ার ইজ ইকুয়ালস টু টি আপার বাই টি লোয়ার। ল্যামডা আপার জানি না, ল্যামডা লোয়ার দেখেন এটাই কিন্তু বলে দেওয়া ছিল। ল্যামডা লোয়ার কত দেওয়া ছিল? 10 সেন্টিমিটার। তাহলে টি আপার কত? 12g। লোয়ার কত ভাইয়া? 2g। জি জি কি হবে ভাইয়া? কাটাকাটি। তাহলে থাকলো কি? তাহলে আমরা এখান থেকে বলতে পারি ল্যামডা আপার সেটা আসবে 10 ইন্টু 12 আর 2 কাটা 6 এত সেন্টিমিটার। কারণ আমার আগের ল্যামডাটা ছিল সেন্টিমিটারে, তো এখনো অ্যান্সারটা সেন্টিমিটারে চলে আসবে। এখন তাহলে জিনিসটা দেখতে ভাইয়া কিরকম হবে? দেখতে হবে হচ্ছে এরকম। দেখেন তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে? বড় হচ্ছে। যত উপরে, মানে এখান থেকে তরঙ্গটা তৈরি হয়েছে, যত উপরে যাচ্ছে ল্যামডাটা বাড়তেছে। দেখছেন এই যে এই উইডথটা আস্তে আস্তে বেড়ে গেছে, এখানে ছোট ছিল আস্তে আস্তে বেড়ে গেছে। এই হচ্ছে আমার অঙ্ক। তাহলে এইটা কি বুঝতে পারছেন কিনা? বাংলাদেশে 5G আসতো না, আর এদিকে আপনি 12G নিয়ে আসছেন। দিস ইজ শুভ ভাইয়া, দিস ইজ শিখো ফিজিক্স।
12G চলে আসছে, হ্যাঁ, 2025 সালে। ওকে, তাহলে আমরা এইটুকু বুঝতে পারছি কিনা? যদি বুঝতে পারেন এটা খুবই স্পেশাল প্রবলেম। তো এটা শুভ ভাই স্পেশাল। যদি প্রবলেমটা বুঝতে পারেন, আজকের ক্লাসের আজকের এই অধ্যায়ের শেষ ক্লাস। তো এই ম্যাথটা একটু স্ক্রিনশট নিয়ে শেয়ার দিবেন যে ভাইয়া এই ম্যাথটা ধরতে পারছি, বুঝতে পারছি, আমি খুব খুশি হব। ফুল কোর্সে এনরোল করার পর 25 ব্যাচের আর্কের ক্লাসগুলো পেয়েছিলাম, কিন্তু অ্যাপে নতুন ফিচার অ্যাড হওয়ার পর আপডেট দিলে এখন আর পাচ্ছি না। এটা মনে হয় অনেকেরই প্রবলেম হয়েছে যে লাস্ট তো একটা ভালো বড় আপডেট আসছে আমাদের, আপডেটের পর কিছু কিছু ফিচার আসছে, অনেকে আর্কের ক্লাসগুলো পাচ্ছেন না। কোনো সমস্যা নেই, রিসেন্ট আমাদের এটা নিয়ে কাজ করা হচ্ছে। আপনারা হয়তো অলরেডি আরেকবার আপডেট দিলে হয়তো আর্কাইভ গুলো আবার অ্যাক্সেস পাবেন। তারপর যদি অ্যাক্সেস পেতে সমস্যা হয় আমাদেরকে একটু নক করবেন, 1670 তো অলওয়েজ আপনার জন্য আছে, ওটাতে নক দিবেন। তারপর যদি আপনাদের প্রবলেম সলভ না হয় ভাইয়াদেরকে ডিরেক্টলি মেসেজ দিবেন। আমরা এই প্রবলেমটা অনেকের থেকেই পাইছি, শুধু আপনার একার না, অনেকের থেকে এটা আসছে, এটা নিয়ে কাজ করা হচ্ছে। হয়তো 1-2 দিন সর্বোচ্চ লাগতে পারে, এর মধ্যে চলে যায়। এই যে অলরেডি অনেকে বলছে আছে, তো তার মানে ওরা অলরেডি আর্কাইভটা পাচ্ছে, আপনি হয়তো আরেকবার আপডেট দিলে এটা পেয়ে যাবেন। ওকে, তাহলে ডান। ভাইয়া দিনে 2-3 ঘন্টা পড়াশোনা করলে কি এনাফ? আচ্ছা, 8:23 বাজে। আজকে ভাইয়া এক্সটেন্ড করতে পারবো না ক্লাস, বিকজ হচ্ছে যে আজকে আমার এরপরেই হচ্ছে আরেকটা ক্লাস আছে। তো আমরা এরপরে যেটা করব, উম, 2-3 ঘন্টা 2-3 ঘন্টা পড়া কি এনাফ কিনা? 2-3 ঘন্টা পড়াটা সত্য কথা বললাম ভাইয়া এনাফ না। আপনার এভারেজে এই মুহূর্তে এসে এইচএসসি 26 ব্যস্ত, অ্যাটলিস্ট দিনে 5 ঘন্টা নিজের মতো করে পড়া উচিত। সব দিন আপনি 5 ঘন্টা পারবেন না, কোনদিন হয়তো 3 ঘন্টা 3 ঘন্টা হইতে পারে, ওই দিন আপনার কলেজে অনেকটুকু টাইম দেওয়া লাগবে, ল্যাব আছে, অনলাইন ক্লাস আছে। বাট যেদিন বন্ধ, লাইক শুক্রবার বা শনিবার, ওই দিন একটু 7-8 ঘন্টা করে পড়ে এভারেজে 4.5-5 ঘন্টা অ্যাটলিস্ট রাখেন, নাইলে আসলে ভালো করা খুব টাফ। ঠিক আছে, ওকে। তো আমরা এইটুকু ডান করে ফেললাম। তো 40টা ক্লাস বারবার শেষ হয়ে যায়। P40, এবার আমরা 40 নাম্বারে যাচ্ছি। 40 নাম্বার ম্যাথটা হচ্ছে এরকম, আমাকে ঘনত্ব টান বল এফ দেওয়া। ঘনত্ব আমি কত দিব? ঘনত্ব একটা জিনিস লিখেছিলাম, 5×10⁻³ টান বল 450, 5×10⁻³ kg/m³ ঘনত্বের একটি তারকে 50 নিউটন বল দ্বারা টান টান অবস্থায় রাখা আছে। তারে উৎপন্ন দুটি পর্যায়ক্রমিক কম্পাঙ্ক যথাক্রমে 420 হার্জ ও 490 হার্জ। প্রশ্ন হচ্ছে এই তারের দৈর্ঘ্য কত? প্রশ্ন সম্ভবত তারের, হ্যাঁ ভাইয়া 10 মিনিট দিলেই হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে তারের দৈর্ঘ্য কত। তো আমাদের এই হচ্ছে পুরা প্রশ্নটা, এটা খুব সুন্দর প্রশ্ন, টানা তারের কম্পনের সাথে রিলেটেড, আপনাদের সিলেবাসের সাথে খুব ভালো করে ম্যাচ করে। তো এত ঘনত্বের একটি তারকে এত বল দ্বারা টান টান অবস্থায় রাখা আছে, তারে উৎপন্ন দুটি পর্যায়ক্রমিক কম্পাঙ্ক যথাক্রমে এত এত হার্জ হলে তারের দৈর্ঘ্য কত? এই হচ্ছে প্রশ্ন। এখন তো শনিবারও কলেজ খোলা, আল্লাহ, শনিবারে হচ্ছে যত 2 সপ্তাহ খোলা, একটা 17 তারিখ, একটা 24 তারিখ। এই 2 সপ্তাহ দিয়ে যদি আপনি সারা বছরটা কভার করে ফেলেন তাহলে সমস্যা। আমিও শনিবারে নর্মালি অফিস বন্ধ থাকতো, একটু আরামসে ঘুম টুম দিয়ে উঠতাম, কফি টফি খাইতাম, দিনটা মনে হইতো যে না একটু একটা রিল্যাক্স দিন। তা আজকে সকালে ঘুম থেকে উঠে আবার অফিস, প্যাথেটিক। আপনাদেরও 2-1 দিন এরকম কষ্ট করতে হবে, কোরবানি ঈদের পর 10 দিন টানা বন্ধ লাগবে না। প্রোফাইলে ক্লিক করলে আসে, আছে এটা মনে হয় আর্কাইভের কথা বলছেন। আচ্ছা, আপনাদের ওই যে ফিচার গুলো একটু চেঞ্জ হয়েছে আর কি, এখনো আর্কাইভ ক্লাস আছে, আপডেট দেওয়ার পর যায় নাই। প্রোফাইলে ক্লিক করলে হচ্ছে আর্কাইভ ক্লাসের অপশন গুলো চলে আসবে। ওকে, আজকে কলেজে যাই নাই, গ্রেট।
ও যে আমার উত্তরসূরি, আমি 2 বছরে 20 দিনও যাইনি কলেজে, আমার উত্তরসূরি পাওয়া গেছে একজন। নাম কি? নাম হচ্ছে অনন্যা রানী সম্ভবত। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করব খেয়াল করেন, অঙ্কটা বুঝতে হবে। ফার্স্ট অফ অল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাথ। থিমটা বুঝেন। একটা তার দেওয়া আছে, ধরেন টানা তার, বুঝাই যাচ্ছে। তো এইটা একটা তার, হ্যাঁ, টানা তার। এটার ঘনত্ব দিয়ে দেওয়া আছে। তো এই জিনিসটা আসলে বেসিক্যালি কি, এটা হচ্ছে রো দেওয়া, তারের ঘনত্ব দেওয়া। এখন এই তারটাকে এত বল দিয়ে টান টান করে রাখা আছে, তার মানে টি দিয়ে দিছে আপনাকে। তারে উৎপন্ন দুইটি পর্যায়ক্রমিক কম্পাঙ্ক বলে দেওয়া। আচ্ছা, এটা কি কেজি পার মিটার? আচ্ছা, এটা কেজি পার মিটার। এটা হচ্ছে একটা জিনিস আমি একটু ভুল লিখছি, কারণ মিয়া দেওয়া লাগবে তো আমার। কেজি পার মিটার, এটা আসলে একক দৈর্ঘ্যে ভরটা দেওয়া, তাহলে এটা রো দেওয়া না, এটা আসলে মিউটা দেওয়া। ওকে, সো আমাদের এখানে টি দেওয়া আছে, মিউ দেওয়া আছে। এখন টানা তার যখন কাঁপে, এই তারটা যখন কাঁপতে থাকে, এই অবস্থায় কি মূল সুর উৎপন্ন হয়, তাই না? মূল সুরের কম্পাঙ্ক কত? 1/2L√T/μ। এখন আপনাদের মনে আছে কিনা যে আমি যদি মাঝখানের বিন্দুকে টেনে ছেড়ে দিই, তখন তো এই মূল সুরটা উৎপন্ন হয়। মাঝখানের বিন্দুকে টান না দিয়ে যদি এরকম করতাম ভাইয়া, লাইক এই হচ্ছে অবস্থান, আমি মাঝখানের বিন্দুটাকে ফিক্স করে এখান থেকে টানে ছেড়ে দিছি, তখন কি হইতো? তখন যেই জিনিসটা আসতো, এই জায়গায় আমার একটু আগে আসতো কি, L=, আসতো λ/2। এখন দেখেন আমি যে মাঝখানের পয়েন্টটা ফিক্স করে এই 1/4 থেকে টেনে ছেড়ে দিই, তখন এর এর মধ্যে টোটাল ল্যামডাটা চলে আসতো। তাহলে এইটা যদি মূল সুর হয়ে থাকতো, এটা থাকতো প্রথম উপসুর বা দ্বিতীয় হারমোনিক। সো এইটা ছিল কি, প্রথম উপসুর, বা এটাকে আমরা বলতে পারতাম দ্বিতীয় হারমোনিক। এবং এটা কত আসতো? জাস্ট 2 × F0। তাহলে আপনি চিন্তা করেন, আপনাকে যে দুইটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, একটা হচ্ছে 420 আর একটা হচ্ছে 490। সো আপনি তখন মাথার মধ্যে চিন্তা করছেন, ভাইয়া প্রথমটা যদি 100 হার্জ উৎপন্ন হইতো, দ্বিতীয়টা তো 200 হার্জ, তৃতীয়টা 300 হার্জ, এরকম করে করেই না ভাই আগাইতো। তাহলে 100 হার্জের পর 200 হার্জ, দ্বিগুণ তিনগুণ এভাবে আসার কথা। কিন্তু দেওয়া আছে 420 আর 490, এটা তো দ্বিগুণ তিনগুণের ধারে কাছেও আসে না। তাহলে এটা আসলে কি দেওয়া আছে? বেসিক্যালি এখানে আপনাকে প্রথম দুইটা দেওয়া নেই, মাঝখান থেকে ধরেন সুরগুলা উৎপন্ন হয় এরকম F0, 2F0, 3F0, 4F0, এভাবে আস্তে আস্তে যাচ্ছে। আপনার হয়তো মাঝখান থেকে দুইটা দেওয়া আছে, ধরেন 10F0, 11F0, এই দুইটা পরপর দেওয়া আছে, আপনাকে স্পেসিফিক্যালি বলে নাই যে কোন দুইটা দেওয়া আছে। তো আপনি এখনটা চিন্তা করতে পারেন, যেহেতু পর্যায়ক্রমিক কথাটা আপনাকে বলে দিছে, এখান থেকে আপনি এটা বলতে পারেন যে এই যে 420 হার্জ, এটাকে ধরেন আপনি N × F0 যদি বলেন, তাহলে 490 হার্জ এটাকে আপনি কি তার পরবর্তীটা বলতে পারবেন, কারণ বলছে কি পর্যায়ক্রমিক দুইটা। এখন আপনি একটা কাজ করেন, এটারে ধরেন 1 নাম্বার দিলেন, এটারে 2 নাম্বার দিলেন, সো 2/1 এটা করে ফেললেন, তাহলে আপনার কি পাবেন? N+1 ডিভাইডেড বাই N চলে আসবে কি 490/420। কাটাকাটি করলে 6×7 = 42, 7×7 = 49, তো 7/6। তাহলে এখান থেকে যদি আমি সলভ করি, N = কত চলে আসছে? 6। তার মানে বেসিক্যালি কি হয়েছে? বেসিক্যালি যেটা ঘটছে যে ষষ্ঠ হারমোনিক এবং সপ্তম হারমোনিক এই দুইটার কম্পাঙ্ক আপনাকে দেওয়া ছিল। এখন তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে ইজিলি, আমি যদি এটাকে একটু ছোট করে নিই, জীবনে অনেক সময় জায়গা থাকবে না, বাঁচতে হলে জায়গা তৈরি করে নিতে হয়, এটাই আসলে বাস্তবতা। এনিওয়েজ, তো আমরা যেখানে ছিলাম সেখানে দেখেন আমাদের দেওয়া ছিল হচ্ছে 6 নাম্বার F0টা, দ্যাট মিনস 6 × F0, সেটা দেওয়া ছিল হচ্ছে 420। তার মানে আপনি এখান থেকে কি পাচ্ছেন? এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন F0টা হচ্ছে 420/6, 6×7 = 42, দ্যাট মিনস 70 হার্জ। এখন F0 মানে কত? 1/2L√T/μ, সেটা হচ্ছে আপনাকে দেওয়া আছে কত? সেটা দেওয়া আছে আপনাকে 70। তাহলে এইখান থেকে আপনি দেখেন 1/2L, টি কি আমরা জানি? ওই যে দেখেন টি দেওয়া আছে 50 নিউটন, আর মিউ কি আমরা জানি? ওই যে দেওয়া আছে 5×10⁻³ সো 5×10⁻³ সবকিছু দেওয়া আছে, একটাই আননোন, সেটা হচ্ছে এল। সো এখান থেকে সলভ করলে আমরা এল কত পেয়ে যাব?
যাদের কাছে ক্যালকুলেটর আছে তারা আমরা বের করে চাইলে কমেন্ট করতে পারি। তো আমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে এইদিকে 50 ডিভাইডেড বাই 5 10⁻³ ইন্টু 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 70। তাহলে এখান থেকে এল বের হয়ে যাবে। তো এল আমার চলে আসছে, কিন্তু কলম আবার চলে গেছে। কলমও চলে আসলো 7.14 10⁻⁻4 এত। 7.14 10⁻⁻4 এত মিটার। অনেক কম চলে আসছে, দেখি আমার ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। সো 1/12 আমরা এল বের করবো, √t, টি হচ্ছে 50, মিউ দেওয়া 5 10⁻³ এটাও ঠিক আছে, 70 এটা ঠিক আছে। তো এল উপরে গেছে, তো 50/3 এটা ঠিক আছে। তাহলে 2টা নিচে আছে, 70 নিচে গেছে, এল না ঠিক আছে, যা আসছে সেটাই। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা আজকের ক্লাসে 40 নাম্বার ম্যাথ করে ফেললাম, অলরেডি ডান। এবং এই ক্লাসটা যেহেতু আমার একটু পর একটা ক্লাস, তো আজকে আর এক্সটেন্ড করব না। আজকে আপনাদের রাইট টাইমে অলমোস্ট ক্লাসটা শেষের দিকে চলে যাচ্ছি। তবে একটা কথা অবশ্যই বলে রাখবো, অনেকেই রিকোয়েস্ট করছেন ক্লাসে যে ভাই ডপলার এফেক্ট বোঝানোর জন্য। এটা প্রায় 1 ঘন্টার বেশি টাইম লাগে। আমি এইটা একটা রেকর্ড করে ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে আপনাদেরকে দিয়ে দিব। তো আপনাদের এই প্লেলিস্টটার মধ্যে, অর্থাৎ এই কোর্সের Q4 এর এই চ্যাপ্টারের যে সিকোয়েন্সটা অ্যাপের মধ্যে, এটার মধ্যেই আজকের ক্লাসের পরে ইনশাল্লাহ ওই রেকর্ডের ওই ক্লাসটা পেয়ে যাবেন। ডপলার ইফেক্ট ডিটেলসে বুঝতে পারবেন, সমস্যা নেই। এবং এই চ্যাপ্টার থেকে যদি এমন কিছু থাকে যে ভাইয়া পড়ানোর পরও এইটা আপনার মনে হয়েছে যে এই টাইপের জিনিসটাও করাইলে ভালো হইতো, ওইটা অবশ্যই আমাদেরকে জানাইতে পারেন। আপনাদের গ্রুপগুলো আছে বা পার্সোনালি ভাইয়াদেরকে জানাইতে পারেন। আমি তাহলে রেকর্ডের সাথে ওই জিনিসটা আপনাদেরকে দিয়ে দিব। সো আমাদের হাফ সেঞ্চুরিও হইলো না, 40-এ আমাদেরকে থামতে হইলো। জীবনে সব স্বপ্ন পূরণ হয় না, এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে আমাদের জীবন। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক দোয়া এবং শুভকামনা। আশা করি কোনো একটা চ্যাপ্টারে আবারও হয়তো দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।